ছোট ভাইকে দেখে দৌড়ে আসলো সুইটি। তারপর মুখের দুই পাশে হাত দিয়ে কপালে একটা চুমু খেতেই ভাই তার আদরের বোনকে জড়িয়ে ধরল। তারপর চুলের ভাঁজে একটা চুমু দিতেই বোনটা কান্না করে দিয়ে ভাইটাকে ছাড়িয়ে নিল। কলিজার টুকরো ভাইয়ের মুখের পাশে হাত রেখে সারা মুখে কিছুক্ষণ চুমু দেয়। ঈশান চোখজোড়া বন্ধ করে নিয়ে আপুকে বলতে লাগলো, কাঁদতে হয় না কলিজা, আমি আসবো বলেছিলাম, দেখো এসেছি। এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করেছি, আর তোর এখন আসার সময় হলো? তুই জানিস না তোকে দেখতে না পেলে আমার ভালো লাগে না। গত 1.5 বছর যাবত তোকে আমি দেখি না, আমার কেমন লাগছে ভেতর থেকে কি করে বলবো ভাই। প্রতিনিয়ত আমাকে ভিডিও করে দেখো, তাহলে বলছো যে দেখো না? চোখের সামনে থেকে দেখার আর ভিডিও কলে দেখার দেখাটা কি এখনো? এখন চোখের সামনে থেকে তোকে কত আদর করতে পারছি, আর তুই আসবি আসবি করে এতদিন লাগিয়ে দিলি। আরে বাবা, আসি তো, আব্বুর জন্যই তো ব্যবসার কাজে বাইরে গেলাম। তাছাড়া আমার কি তোমার কাছে আসতে ইচ্ছে করে না কলিজা? একদম মিথ্যা কথা বলবি না। তোরা আসতে ইচ্ছে করে না আপুর কাছে? বিয়ে দিয়ে আপুকে পর করে দিয়েছিস, তাই না? এখন আর আপুকে মনে পড়ে না? ঈশান জোর করে আপুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেই আপু ভাইটাকে জড়িয়ে ধরল। আপু জোর করে ভাইকে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিতেই এর মাঝখানে আপু ভাইয়ের মুখের পাশে হাত রেখে আবারও কপালে চুমু দিয়ে বলতে লাগলো, ভাই, কতটা শুকিয়ে গেছিস দেখেছিস? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়, তাই না? আমি তোকে এত করে বলি বাসায় চলে আসতে, তারপরও তুই আসিস না। দেখিস, এবার আমি আম্মুকে বলে তোকে একটা বিয়ে করিয়ে দেব। বউ এসে ঠিকই তোকে অনেক আদর যত্ন করবে। আমি তো আর তোকে দেখতে পারলাম না, কিন্তু এবার দেখিস বউ এসে তোকে সোজা করে দেবে। এর মাঝে দুলাভাই এগিয়ে আসতেই ঈশান মাথা নিচু করে নিল। গত 1.5 বছর আগে থেকে দুলাভাইয়ের বাসায় অর্থাৎ আপুর শ্বশুরবাড়িতে আসা হয় না ঈশানের। তারও অবশ্য একটা কারণ আছে, আর এই কারণটা ভবিষ্যতে জানতে পারবেন। আর আজকে আসার একটা কারণ ছিল, বাসা ভর্তি মেহমান আর এত এত আত্মীয় স্বজনের মাঝে ওকে যে আসতেই হতো। আজকে পুরো পরিবারে আপুর শ্বশুরবাড়িতে এখানে ইনভাইট করা হয়েছে। আপুর ননদের আজকে বিয়ে, সেজন্য ঈশানকে আসতে হলো। অবশ্য আসার কোনো ইচ্ছে ছিল না ছেলেটার, কিন্তু আপু কান্নাকাটি করে ভাইকে রাজি করিয়েছে, না হলে কখনোই দ্বিতীয়বার ঈশান এই বাড়িতে আর পা রাখত না। আর ভবিষ্যতেও যে রাখবে না সেটাও আপু খুব ভালো করেই জানে। তারও অবশ্য আরেকটা কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে আপুর ননদ। আর সেই মেয়েটার জন্য ঈশানের বাড়িতে আসাটা বন্ধ করে দিয়েছে, সেটাও সামনে জানতে পারবেন। তো দুলাভাই আসলেই ঈশান মাথা নিচু করে নিতেই ভদ্রলোক মুচকি হেসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ছেলেটা বেশ খানিকটা ভয় পেয়ে গেল। আপু তখন ঈশানকে বলতে আরম্ভ করলো, ভয় পাচ্ছিস কেন ভাই? তোর দুলাভাই ওইসব ঘটনার জন্য তোকে কিছু বলবে না। উল্টো আমাদের পরিবারের সবাই সেদিনের ঘটনা নিয়ে লজ্জিত। আপু, আমি আসতে চাইনি, খামাখা এসব কথা আমাকে আর মনে করাবে না, বলেছি না? আমি শুধু তোমার কান্নাকাটির জন্য কিন্তু এসেছি। এখন এসব বিষয় ধরে রাখবে ভাই? আর সেদিন তোমাদের কারো দোষ ছিল না, আমার বোনটাই এমন করে সিনক্রেট করলো। দুলাভাই প্লিজ আর এসব কথা কখনো বলবেন না, আমি সব কিছু মনে করতে চাইছি না। ঠিক আছে, মনে রাখবো না, কিন্তু তুমি পুরো বিয়েতে থাকবে, আমার বোনকে তুলে দিয়ে তারপর যাবে। ঈশান তাচ্ছিল্য করে হাসার চেষ্টা করলো। এর মাঝে আব্বু আম্মু আর ভাইয়া ভাবি আর ছোট বোনটার কথা মনে হতেই ঈশান বলতে লাগলো, বাসার সবাই কোথায় আপু? সবাই এখানেই আছে, একটু আগে এসেছে। বলছিল তুই আসবি না, সেজন্যই ওরা সন্দেহ করেছিল তুই হয়তো আসবি না, কিন্তু আমি বললাম তুই আসবি। আমার কলিজাটাকে কথা দিয়েছি, তাহলে না এসে থাকতে পারি? সুইটি ভাইয়ের গালে চুমু খেলো। তারপর ভাইকে আবারও জড়িয়ে ধরে বলতে লাগলো, শোনো, আমি বলছিলাম কি ভাইকে বিয়ে করাবো। তুমি মেয়ে দেখবে তো? তোমার বোনের বিয়ের পরে অনেক সুন্দর একটা মেয়ে দেখবে, মিষ্টি একটা বিয়ে করব, বিয়ে করাবো আমার ভাইকে। অবশ্যই আমার শালা বাবুকে বিয়ে করব। আর বউ সুন্দরী হবে না তা কি করে হয়? অবশ্যই সুন্দরী একটা বউ আনবো। প্লিজ দুলাভাই, এসব বলবেন না। আর আপনাকে এত বড় দায়িত্ব আমি দিতে চাইছি না। আমার ভাই আছে, ছোট বোন আছে, ওরা দেখে নেবে সব। ঈশান কথাটা একটু তাচ্ছিল্য করেই বলে সেখান থেকে উঠে গেল। সুইটিও ওর পেছনে পেছনে আসলো।
আব্বু আম্মুকে খুঁজতে আরম্ভ করলে তখন সুইটি ঈশানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাসার ভেতরে একটা জায়গায় বসালো। ভেতরে আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আপু ঈশানকে এনে সেখানেই এনে বসালো। এর মাঝে আম্মু আব্বু আরও পরিবারের বাকি সদস্যগুলো এসে বসতেই ছোট বোন ঈশানকে দেখেই কেঁদে ফেলল। ঈশান ওকে এক হাতে জড়িয়ে ধরে গালে কপালে চুমু খেয়ে বলল, ধুর পাগলি, এই সামান্য কারণে কাঁদতে হয়? দেখ ভাইয়া ওখানকার কাজ সব মিটিয়ে চলে আসে, আর কখনো যাব না ওখানে। তুই আমার কথা একদম ভুলে গেছিস না ভাইয়া? ফিরে এসে ঠিকই আপুর সাথে কথা বলছিস, অথচ আমার কথাটা তোর একটা বাড়ির জন্য মনে হয়নি ভাইয়া। হয়েছি তো জানটা, তুই জানিস না তুই আমার জান। আপু আমার কলিজা হলে তুই তো আমার জান। এখন দেখি কাঁদিস না সোনা। ঈশান ছোট বোনকে পাশে বসালো। বড় আপুর খাবার বেড়ে দিয়ে নিজের হাতে ভাইটাকে খাওয়াতে লাগলো। ঈশান বেশ তৃপ্তি সহকারে খেলো। কতদিন যে বড় আপুর হাতে খাবার খাওয়া হয় না, আর আপুর বাসাতে আসা হয় না। আজকে প্রায় 1.5 বছর হয়ে যায়। তবে যাই হোক, এবার খেতে খেতে আপনাদের বিষয়টা বলা যাক। গত 1.5 বছর আগে কি হয়েছিল। আসলে 1.5 বছর আগেই আপুর বিয়েটা হয় আব্বুর চেনা পরিচিত একজন বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলেটা অত্যন্ত ভালো, আর একটু আগে যে লোকটার সাথে কথা বলল সেটাও দুলাভাই। আর দুলাভাই মানুষ হিসেবে অত্যন্ত ভালো। আর আপু যে দুলাভাইয়ের সাথে খুব ভালোই আছে, ঈশান সেটা খুব ভালো করে জানে, কারণ ওনার মতো একজন মানুষ হয় না। কলেজের লেকচারার দুলাভাই, আর যে কলেজে উনি লেকচারার, ঈশান ঠিক সে কলেজেই ওই সময়টাতে পড়ালেখা করত। তারপর ঈশান নিজেই বড় আপুর জন্য দুলাভাইয়ের খোঁজ খবর নিয়েছিল। আর যখন লোকটা ওর আপুকে দেখতে যায় তখন থেকেই আব্বু ঈশানকে দায়িত্ব দিয়েছিল হবু দুলাভাইয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার। ঈশান নিজেই বলেছিল লোকটা ওদের কলেজেরই স্যার। তারপর থেকে ঈশান একটা সপ্তাহ দুলাভাইয়ের ব্যাকগ্রাউন্ডের খোঁজ খবর নেয়, জানতে পারে দুলাভাই ভালো একজন মানুষ। তারপর আব্বু বিয়েতে রাজি হলে বোনের বিয়ে তোড়জোড় চলছিল। এত ভালো একজন মানুষের সাথে বোনের বিয়ে দিবে, তাই সবাই রাজি হয়ে গেছিল। আর আব্বু আগে থাকতেই শাফিন দুলাভাইকে চিনত, তাই বিয়েটা এক প্রকার পাকাপাকি হয়ে যায়। বিয়ে ঠিক হবার পর থেকেই ঈশানের দুলাভাইয়ের বাসাতেই, অর্থাৎ আপুর হবু শ্বশুরবাড়িতে আসা যাওয়া ছিল। প্রথম দিন দুলাভাইয়ের কথা মতো ওনার বাসাতে আসতেই একটা মেয়ের সাথে ঈশান হুটহাট করে ধাক্কা খায় সিঁড়ি দিয়ে ওঠার সময়। মেয়েটাকে দেখতে না পেয়ে তাড়াহুড়ো করে উঠে যাবার সময় মেয়েটার সাথে বাজেভাবে ধাক্কা লাগে। পড়ে যেতে নিলেই ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরে ফেলে, আর মেয়েটা ওর শার্টের কলার টেনে ধরে। সেখানেই ওদের দুজনের প্রথমবার দেখা হয়েছিল। মেয়েটা সেদিন ঈশানকে বকাঝকা করলেও পরবর্তীতে যখন ওর ভাইয়ার কথা জানতে পারে এটা ভাবির, অর্থাৎ হবু ভাবির ছোট ভাই, তখন মেয়েটা জিহবায় কামড় দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেছিল। কিন্তু ততক্ষণে ঈশানের মনে প্রেমের ঘণ্টা বেজে গেছিল, কারণ মেয়েটা দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী। শাড়ি পরিহিতা মেয়েটাকে দেখতে একদম পুতুলের মতো লাগছিল। ঈশান প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে যায়, কিন্তু আপুর বিয়ের কারণে তেমন করে মেয়েটার দিকে নজর দেওয়া হয়নি। তবে যেদিন থেকে আপুর বিয়ে হচ্ছে সেদিন থেকে ঈশান মেয়েটাকে ফলো করে, নানাভাবে কথা বলার চেষ্টা করে। বিয়ের 1 মাসের মধ্যে হয়ে গেলে তখন ঈশান বেশ খানিকটা ফ্রি হয়ে যায়। তারপর থেকে আপুর বাসাতে ঈশানের প্রায়ই যাতায়াত ছিল, আর এসব দেখে বাসার সবাই অনেক সন্দেহ করেছিল। ছোট বোনটা তো একদিন আম্মুর সামনে বলেই ফেলেছিল, কি হয়েছে রে ভাইয়া? তুই আজকাল বড় আপুর বাসাতে প্রতিদিনই যাচ্ছিস। আম্মু তোকে অন্য কোথাও বলেও পাঠাতে পারতো না? তা পাঠাতে পারবে কি করে? তাছাড়া বোনকে কার হাতে তুলে দিলাম, বোন কেমন আছে সেটা দেখতে হবে না? অন্য কোথাও হলে তো তোকে ঠেলেও পাঠানো যেত না। তোর কি হয়েছে সত্যি করে বল তো। সকাল হতে না হতেই দেখে আপুর বাসায় গিয়ে বসে থাকিস। সত্যি করে বল, না হলে কিন্তু আমি আব্বুকে কিছু একটা বলে দেব। আম্মুর সামনে ছোট বোনটা এমন করে পুলিশের মতো জেরা করাতেই ঈশান আমতা আমতা করছিল। তারপর হুটহাট করে ছোট বোনটা এমন একটা কথা বলে যার জন্য ঈশান অবাক তো হয়েছিল, এমনকি অনেকটা ভড়কেও যায়। সত্যি করে বল তো, আপুর যে ননদ আছে তুই তাকে পছন্দ করিস? আমার আমার কেন যেন সন্দেহ লাগছে তোর এরকম কাজকর্মে, কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। শেষে যখন জানতে পারবো উল্টোপাল্টা কিছু হয়ে যাবে, তাই ভালোভাবে বলছি, সত্যিটা বল। আব্বু ভাইয়া জানার আগে আমাদের বল, আমরা ব্যবস্থা করে দিব। দেখো না আম্মু, তোমার মেয়ে কী সব আজে বাজে কথা বলছে। ও কিন্তু দিন দিন বড্ড বেশি বেড়ে যাচ্ছে।
সত্যি কথা বললেই দোষ, আমি একবার খালি জানতে পারি। দেখিস বড় আপুকে বলে তোকে কানমোলা খাওয়াবো। আমি একবার জানতে পারি কলেজে কার কার সাথে লাইন মারিস, সেটা একবার জানতে পারলে তোর খবর আছে বলে দিলাম। ঈশান কথাটা বলেই বোনটার কান টেনে দিয়েছিল। এর মাঝখানে আম্মু কেমন যেন সন্দেহ হলো। ঈশান সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। রাতে আব্বু বাসাতে আসলে আম্মু ঈশানের বিয়ের কথা বলতেই তখন ছেলেটা বলতে লাগলো, এত তাড়াতাড়ি বিয়ের কথা কেন বলতে হবে? তাছাড়া আমার কোনো পছন্দ নেই, প্রেম ভালোবাসা নেই, কয়েকটা দিন যেতে দাও, তারপর যদি কাউকে পছন্দ হয় আমি জানাবো। আব্বু সব মিথ্যা কথা, ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়া আপুর ননদকে অনেক পছন্দ, সেজন্য প্রতিদিন আপুর বাসাতে যাই। আজকে আমরা জেনে ফেলেছি দেখে ভাইয়া কথা ঘোরানোর চেষ্টা করছে। তুমি আম্মুকে জিজ্ঞেস করে দেখো আব্বু। ছোট বোনের এমন পাকড়ামির কারণে ঈশান খানিকটা ভয় পেয়ে গেল। ছেলেটা বোনের দিকে রাগী চোখে তাকালো। ওকে আর বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, আব্বু, তোমার মেয়ে মিথ্যা বলছে, তোমার মেয়েকে থামাও না, এসব কি আজে বাজে কথা বলছে দেখো। সত্যি করে বলো কি হয়েছে? আমিও আজকাল দেখছি তুমি ঠিকঠাক বাসাতে থাকো না, আপুর বাসায় চলে যাচ্ছ যখন তখন। সত্যিই নাকি ঘটনাটা? তাহলে তো আমাকে দেখতে হচ্ছে বিষয়টা। কি আর দেখবে আব্বু, ছেলে পছন্দ করেছে, তাকে দেখে শুনে বিয়ে করিয়ে দাও। হ্যাঁ, তা তো দিতে হবে। তোমার পছন্দের প্রাধান্য দিয়েছি, তাহলে তোমার ভাইকে কি দোষ করেছে? আব্বু যে ঈশানের পেট থেকে কথা বের করার জন্য এমন একটা কথা বলেছে ঈশান সেটা জানতো না। কারণ হুটহাট করেই আব্বু এমন একটা কথা বলে যার জন্য ঈশান এবার বেশ খানিকটা সাহস নিয়েই বলতে আরম্ভ করে, সত্যি বলছো আব্বু? আমার পছন্দের মেয়েকে আমার জন্য এনে দিবে? তাহলে আমি সত্যিটা বলতে চাই, আমি সত্যি বলছি। আসলে আপুর ননদকে আমার পছন্দ প্রথম দিন থেকেই, কিন্তু কখনো বলার সাহস হয়নি। দেখেছো আব্বু, তোমার ছেলে কি নির্লজ্জ বেহায়া বেশরমের মতো তোমার সামনে এরকম কথা বলছে। আমি বলেছিলাম না ভাইয়ার ওই মেয়েকে পছন্দ আছে। তুমি চুপ থাকো, বড়দের উপর এত কথা বলতে হয় না। আর ভাইয়া পছন্দ করেছে তাতে কি এমন দোষ করেছে? একজন আরেকজনকে পছন্দ করতেই পারে। ঈশান বোনকে একটু ভেঙালো। তখন বোনটা রাগী চোখে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান ভাবতেও পারেনি যে আব্বু আম্মু এত সহজে সবটা মেনে নিবে আর রাজি হয়ে যাবে আপুর শ্বশুরবাড়িতে যাবার জন্য। কিন্তু ঈশান জানতো না যে মেয়েটাকে গত 1 মাস যাবৎ জ্বালাচ্ছে। সেই মেয়েটা ওকে পছন্দ করা তো দূরে থাক, ওর সম্পর্কে এসব বিষয় জানার পর তখন সিনক্রিয়েট করে বসবে মেয়েটা। 2 দিন বাদেই ঈশান সহ পরিবারের সবাই আপুর শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল। তারপর ওদের বসার ব্যবস্থা করতেই সবাই ডাইনিংয়ে বসলো। আর যেটা নিয়ে কথা বলতে এসেছিল সেটার আবদার করতেই তখন দুলা ভাইয়ের আব্বু আম্মু চুপ করেছিল। তখন ঈশানের আব্বু বলতে লাগলো, দেখুন ভাই সাহেব, আমার বাড়ির মেয়েটাকে আমি আপনার কাছে পাঠিয়েছি, নিশ্চিত আছি আপনিও আমার বাসায় আপনার মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমার ছেলেটা তো আপনার অচেনা কেউ নয়। আমার ছেলেটা লাখে একটা। বড় ছেলে থেকে ছোট ছেলেকে নিয়ে আমি গর্ব করতে পারি যে ছেলেটা এমন কোনো বাজে আড্ডা কিংবা নেশার মধ্যে নেই যার জন্য আপনার মাথা হেড হবে। ছেলের পছন্দের প্রাধান্য দিয়ে আমি আজকে আপনার মেয়ের হাতটা আমার ছেলের জন্য চাইতে এসেছি। এখন আপনি যদি একটু ভেবে দেখতেন তাহলে আমি খুব খুশি হতাম। দুলা ভাইয়ের আব্বু কোনো কথা বলছিল না। আব্বু ভাবলো উনি অন্যায় আবদার করে ফেলেছে, তাই চুপ করেছিল। তারপর দুলা ভাইয়ের আম্মু অর্থাৎ আপুর শাশুড়ি বলতে আরম্ভ করে, ওগো, ওনারা এত ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছে, তুমি আর না করো না। আর চুপ করে থেকে ওনাদেরকে আর টেনশনে ফেলো না। ওরা পছন্দ করেছে বলে পরির জন্য সম্বন্ধটা এনেছে। এখন তুমি যদি চুপ করে থাকো তাহলে 2 পরিবারের সম্পর্কটা নষ্ট হবে। তাছাড়া মেয়েকে তো আজ বাদে কাল বিয়ে দিতেই হবে, তাই না? এখন ভালো একটা ছেলে পেয়েছো হাতের কাছে, চেনা জানা কেউ, তাহলে শুভ কাজে দেরি করাটা আর ঠিক হবে না। আব্বু ভদ্রলোক উত্তরের অপেক্ষা করছিল। লোকটা কিছুক্ষণ যাবৎ ভেবে তারপর ওনার হাতটা ধরে বলতে লাগলো, আমার মেয়েটা খুব রাগী, দেখে শুনে রাখতে হবে কিন্তু আমার মেয়েকে। আপনার মেয়ের মতো এতটা মিষ্টি মেয়ে আমার নয়। একটা ভদ্র সভ্য মেয়ে আমি তৈরি করতে পারিনি। আর কাজের জন্য এলোমেলো অগোছালোভাবে ঘুরতে গিয়ে আমার মেয়েটাকে সময় দিতে পারিনি, তার জন্য হয়েছে বদমেজাজি। দেখে শুনে রাখতে হবে আমার মেয়েটাকে। কোনো ভুল করলে তাকে শাস্তি দেওয়া চলবে না।
এবার সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সবাই এক প্রকার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মাঝে আপুর ননদ পরি মেয়েটা এসে ডাইনিংয়ে দাঁড়ালো। তার মাঝখানেই ওর আম্মু উঠে গিয়ে হাতটা ধরে মেয়েটাকে রুমে নিয়ে যায়। তারপর একটা শাড়ি আর কিছু গয়না দিয়ে তৈরি হতে বলতেই তখন পরি মেয়েটা বলতে আরম্ভ করে, আরে কি হয়েছে? এরকম এরকম করছো কেন? সবে মাত্র কলেজ থেকে আসলাম, আর এর মাঝে এত তাড়াহুড়ো কিসে? আর তৈরি হব কী জন্য আমি সেটাই তো বুঝতে পারছি না। আসলে তোমার ভাবির ছোট ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা চলছে। ওরা নিজে থেকে সম্বন্ধটা নিয়ে এসেছে। তোমার ভাইয়ার শ্বশুর বিশেষ করে তোমার হাতটা চেয়েছে তার ছেলের জন্য। তুমি এখন ওদের সামনে যাবে, আর একটু সাজগোজ না করে যাও তাহলে কেমন দেখাবে বলো? মামুনি, বেশি দেরি করো না, বিয়েটা হয়তো আজই ঠিক হয়ে যাবে। মেয়েটা আম্মুর সামনে কিছু না বললেও পরবর্তীতে যে ওদের সামনে এসে এমন কিছু বলবে যেটা ঈশান কল্পনাও করতে পারেনি। কারণ পরি মেয়েটা নিজেকে তৈরি না করে তাড়াহুড়ো করে নিচে আসে। আম্মু ওকে আটকে দিয়েছিল, ভেবেছিল মেয়ে ওনাদের কথা শুনবে, কারণ কিছুদিন যাবৎ এমনটাই হয়ে আসছিল। আর আজকে হুটহাট করে মেয়েটা এরকমভাবে সিন ক্রিয়েট করবে সেটা ওর আম্মু ভাবতে পারেনি। পরি নিচে নেমে আসে, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করে, আঙ্কেল আন্টি, এই বিয়ে হবে না। তাছাড়া আমার ওনাকে পছন্দ না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ওনার সম্পর্কে যা জানি আপনারা জানেন না। পরি মেয়েটা আর হঠাৎ এরকম কথার কারণে সবাই অবাক হয়ে যায়। এর মাঝখানে পরির আম্মু এসে ওর হাত ধরে বলতে আরম্ভ করে, কি হয়েছে মামুনি? তোমাকে না তৈরি হয়ে আসতে বললাম? আর যেটা জানো পরে জানবে, এখন যাও। সবাই বিয়ের কথা এক প্রকার পাকা করে ফেলেছে। আর তুমি তো বলো তোমার কোনো ছেলে পছন্দ নেই, তাহলে কেন এরকম করে সবার সামনে এসে সিক্রেট করছো? কাউকে পছন্দ থাক বা না থাক, কিন্তু এই ছেলেটাকে আমার পছন্দ না। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। ওনাদের মানা করে দাও। আঙ্কেল আন্টি, আপনাদের ছেলেকে নিয়ে যান। ভাবি, আপনার ভাইকে বলুন এখান থেকে চলে যেতে। কি হয়েছে আপু? তুমি এমন করে কথা বলছো কেন? আমার ভাই কোনো ভুল করেছে? আমার ভাইটা কি একেবারেই খারাপ যে আমার ভাইকে বিয়ে করা যায় না? হ্যাঁ ভাবি, আপনার ভাইকে আমি অনেকগুলো মেয়ের সাথেই দেখেছি। তাছাড়া গতকালও রিক্সায় একটা মেয়ের সাথে ঘুরতে দেখেছি। এমন হাসাহাসি করে কথা বলছিল, যার জন্য তাতেই বোঝা গেছে ওনার ভেতরে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। যে ছেলে বিয়ের আগেই এত এত মেয়ের সাথে সম্পর্ক রাখে, সে বিয়ে করেও শুধু বউকে না, বাইরে আরও অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক রাখবে। পরি ঈশানের দিকে তাকাতে ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে ওঠে। তারপর বলতে লাগলো, পরি, আপনি ভুল জানেন, ওরা আমার ফ্রেন্ড। আর ফ্রেন্ডের সাথে কি মানুষ করতে পারে না? তাছাড়া অন্য কোনো কারণে আপনি যদি আমার উপর রাগ করে থাকেন, তার জন্য এক্সপ্লেন করেন। সবটা মানতে সমস্যা হলে সময় নিন, তারপর না হয় ভেবে দেখুন। আমি কথা দিচ্ছি, আমি আপনার সব সংশয় দূর করে দিব। আপনাকে আমি ভদ্রভাবেই বলছি, আমার বাসায় এসেছেন, এখান থেকে নাস্তা করে চলে যান, আর বিয়ের কথা ভুলেও ভাববেন না। পরি, এটা কি ধরনের বেয়াদবি হচ্ছে? ওরা আমাদের মেহমান। আর ভুলে যেও না, ঈশান তোমার ভাইয়ার শালক, আর ওর সাথে তুমি এমন করে কথা বলতে পারো না। বিয়েটা করো কিংবা না করো সেটাতে ওদের কিচ্ছু যায় আসে না, কিন্তু ওদের সম্মান দিয়ে কথা বলো। যে ছেলের চরিত্র ঠিক নেই, আমি তার সাথে অন্তত আর যাই হোক ভালোভাবে কথা বলতে চাই না। তোমরা যা খুশি করতে পারো, কিন্তু আমার বিয়েটা ঠিক করতে পারবে না আমার মতামতের বাইরে গিয়ে। বোন, কি ধরনের বেয়াদবি হচ্ছে? ওনারা বাসার মেহমান। তাছাড়া তুমি বলে যাচ্ছ ওনারা আমার শ্বশুর শাশুড়ি। ওনাদের সামনে তুমি এমন করে কথা বলতে পারো না। তোমার আত্মীয় হতেই পারে, কিন্তু আমার নয়। আমি আমার লাইফটাকে নষ্ট করতে পারবো না এমন একটা ছেলের সাথে বিয়ে করে। ঈশান অনেকবার করে পরীকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বারবার করে মেয়েটা সিন ক্রিয়েট করতে লাগলো। আব্বু আম্মুর মাথাটা হেট হয়ে যাচ্ছে। এবার ভাইয়া বেশ খানিকটা রাগ নিয়ে বলতে আরম্ভ করে, আমার ভাইটা এতটা ফালতু ছেলে না যে তুমি এত সব বাজে কথা বলবে ওকে। তুমি যা জেনেছো তাই বলেছ। ভাই, এখনও তুই বসে থাকবে? যে বাড়িতে আব্বু আম্মুর মান সম্মান নিয়ে প্রশ্ন উঠলো, তোর শিক্ষা দীক্ষা, তোর চরিত্র নিয়ে কথা উঠলো, সেই বাড়ির মেয়েকে যদি এখনও তোর বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো তোর কোনো লজ্জা শরম নেই। এরপরেও তুই এই মেয়েকে বিয়ে করার কথা আর বলবি না। অন্তত আমি এতে রাজি হব না। তোর যা খুশি তুই তাই করতে পারিস। মিস পরি, আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কোনো অধিকার আমি দিইনি। আপনি আমাকে বিয়ে করবেন না,
আমি চরিত্রহীন লম্পট, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু এত বাজেভাবে আপনি আমার পরিবারের সামনে সিনক্রেট করতে পারেন না। নেহাত আব্বু আম্মু এখানে, আর আপুর শ্বশুর বাড়ি, না হলে এই অপমানের প্রতিশোধ আমিও নিতাম। আর হ্যাঁ, বন্ধু বান্ধবীদের সাথে আপনি নিজেও চলাফেরা করেন, আমিও আপনাকে সেদিন দেখেছি। কই, আমি তো আপনাকে সন্দেহ করলাম না। এত এত লম্পট ছেলেদের সাথে আপনি মেলামেশা পরেও আমি আপনাকে কখনো সন্দেহ করিনি। ঈশানের কথাটা শেষ হওয়ার আগে সেদিন পরি সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল, কারণ মেয়েটা ঈশানের গায়ে হাত তুলেছিল সবার সামনে। ভাবি ভাইয়ের গায়ে হাত তুলতেই যখন ভাবি এসে পরির হাতটা ধরে ফেলে, তারপর সবার সামনেই বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, অনেক অন্যায় করে ফেলেছে আমার ভাইটা, আর কোনো অপমান করো না ওদের। আব্বু আম্মু তোমরা চলে যাও, আর কখনো এই বাসাতে এসো না। আমি খুবই লজ্জিত আমার ননদের কাজের জন্য। আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। তোমরা অন্তত একটাবার আমাকে জানিয়ে এখানে আসতে পারতে, তাহলে আজকে তোমাদেরকে অপমানিত হতে হতো না। আর তুই ভাই, তুই ভুলেও এই বাড়িতে পা রাখবি না। আমি যেদিন বলবো সেদিনই আসবি, তার আগে কখনো তুই এই বাড়িতে আর আসবি না। আমাকে না দেখতে পেয়ে যদি তোর কষ্ট হয়, তারপরও আসবি না তুই। আপুর বলা সেদিনের সেই কথাগুলো ঈশান মনে রেখেছিল। দীর্ঘ 1.5 বছর যাবৎ ওই ঘটনার পর থেকে আর আপুর বাসাতে আসেনি। 1 সপ্তাহ পরেই ভাইয়ের জন্য আপু কান্নাকাটি করেছিল, কারণ গত 1 সপ্তাহ যাবৎ সুইটি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না, তাই তো আপু কান্নাকাটি করেছিল। ঈশান আপুকে আশ্বস্ত করেছিল ওর এরকম অপমানের কারণে ঈশান কষ্ট পায়নি, কিন্তু আপু জানতো পুরো পরিবারটা সেদিন ঠিক কতটুকু কষ্ট পেয়েছিল। সেদিন ওইখান থেকে আসার পর পুরো পরিবার আর আপুর বাসাতে যাতায়াত ছিল না। মাঝখানে ভদ্রলোক আব্বুকে ডেকে নিয়ে অনেকবার মাফ চাইলেও আব্বু এসব বিষয়ে তেমন কিছু বলেনি, কারণ আম্মুর সাথে আর যেত না। আপু 1 মাস পরে বাসাতে এসে সেদিন জানতে পারে আব্বু ঈশানকে ব্যবসার কাজের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে। আর সিমির থেকে, অর্থাৎ ছোট বোনের থেকে সুইটি জানতে পারে যে ভাই সব সময় মন খারাপ করে থাকে, তাই আব্বু জোরপূর্বক ওকে বাইরে পাঠিয়ে দিয়েছে। এই ঘটনার পর থেকে আপুর সাথে ঈশান যোগাযোগ রাখলেও আর কখনো ওর বাসায় যাওয়ার কথা বলা তো দূরে থাক, ওকে এসব বিষয় নিয়ে কখনো কিছু জিজ্ঞেস করেনি। আর গত 1.5 বছর যাবৎ আপু ওকে জোর করে যাচ্ছে দেশে আসার জন্য, ওর সাথে দেখা করার জন্য। শেষে 1 মাসে তো কান্নাকাটি পর্যন্ত করেছে ভাইকে চোখের সামনে থেকে দেখতে না পেয়ে। তারপর ভাই যখন বোনকে কল করতো, খোঁজখবর নিত, কেমন আছে কি করছে জানার চেষ্টা করতো, তখন রাগ করতে পারতো না। ভাই বোনের খোঁজখবর না নিয়ে পারতো না। আপু কান্নাকাটি করে ওকে 1000টা কথা বলতো, রোজ রোজ বাসায় আসার কথা বলতো। গত 1 সপ্তাহ আগে থেকে প্রতিদিন কল করে কান্নাকাটি করে যাচ্ছে আপু। কারণটা ঈশান জানতে পেরেছে। কয়েকদিন আগেই আপুর ননদের বিয়ে ঠিক হয়েছে। ঈশানের সেদিন খারাপ লাগলেও কিছু বলেনি। আপু ওকে বলেছিল ওর ননদের বিয়ে ঠিক হয়েছে, এবার যেন ঈশান ওর শ্বশুরবাড়িতে আসে। ঈশান আসতে চায়নি, আব্বু আম্মু ওকে এসব নিয়ে কখনো বলেনি। ঈশান আপুর কান্নাকাটিতে শেষে আব্বু আম্মুর কাছে বিষয়টা জানালে ওরা আসার কথা বলে, কারণ দুলাভাই নাকি অনেকবার করে রিকোয়েস্ট করেছে যেন ঈশানকে ওনাদের বাসাতে নিয়ে আসা হয়। আর আজকে দুপুরে একটু আগেই ঈশান দেশে ফিরেছে, সেখান থেকে আর বাসাতেও যায়নি, কারণ সকালেই সবাই আপুর শ্বশুরবাড়িতে চলে এসেছে। আম্মু ফোন করে বলেছিল যেন ওর বাসাতে এর সাথে চলে আসে আর বিয়েতে অ্যাটেন্ড করে, তারপর একসাথে বাসায় ফিরে যাবে। ঈশানও তাই করল, কিন্তু এখানে এসে মনে পড়ে গেল সেসব বাজে স্মৃতির আর অভিজ্ঞতার কথা। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল কথাগুলো ভেবে। এর মাঝখানে বেশ হট্টগোল পড়ে গেল। খাবার খেয়ে বসেছিল ছেলেটা, এর মাঝখানে তাড়াহুড়ো আর লোকজনের কথার শব্দে ঈশানের হুঁশ ফিরল, পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসলো। মেয়েটাকে একটাবার দেখার ইচ্ছেটাও হয়নি চোখের সামনে থেকে, কারণ একে দেখতে ইচ্ছা করে না। আর সেদিন যে ঈশানের চরিত্রের সার্টিফিকেটটা ও বড় করে সাইনবোর্ডে টাঙিয়েছিল, তারপর থেকে ঈশানের রাগ আর খারাপ লাগা দুটোই কাজ করছে। ঈশানকে 1000টা বাজে কথা বললেও কিছু হতো না, কিন্তু আব্বু আম্মুর সামনে যেটা করেছিল তাই জন্য খুব বেশি মন খারাপ লেগেছিল। সিনিয়র পার্সনদের সামনে কিভাবে কথা বলতে হয় মেয়েটা সেটা জানতো না, তাই ঈশানের রাগ হয়েছিল। পরি ওকে পছন্দ করতো না অপছন্দ ছিল সেটা নিয়ে ঈশানের কোনো আফসোস ছিল না, কিন্তু এমন করে সবার সামনে ছোট করাতে ওর লজ্জা লেগেছিল খুব।
যাই হোক, এর মাঝখানে দুলাভাই আসলো, আপুকে সেখান থেকে নিয়ে গেল। ঈশান কিছুক্ষণ ধরে বসে আছে, ছোট বোনের সাথে হাসাহাসি করে কথা বলছে। আম্মু আব্বু ঈশানের আশেপাশেই বসেছিল। আপু আর দুলাভাই তাড়াহুড়ো করে আসলো। আপু এসেই বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে আম্মুকে বলতে লাগলো, আম্মু, আমার ননদের বিয়েটা ভেঙে গেছে। পরীর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটা একটু আগেই অ্যাক্সিডেন্ট করেছে। এখন ওই ছেলের সাথে আমরা ওর বিয়ে দিব কি করে বলো তো? ঈশান কথাগুলো শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর উঠে দাঁড়িয়ে আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি বাসায় যাচ্ছি, আমার রেস্ট নিতে হবে, ভালো লাগছে না কিছু। এমন একটা পরিস্থিতিতে ঈশানের থেকে এরকম কথাতে সবাই অবাক হয়ে গেল। এবার দুলাভাই এসে এমন কিছু করলো যার জন্য ঈশান অবাক হয়ে গেল। কারণ ভদ্রলোক এসে ঈশানের একটা হাত ধরলো আর হাউমাউ করে কেঁদে ফেললো। ঈশান অবাক হলো ওনার এরকম কর্মকাণ্ডের জন্য, ভাবতেও পারেনি যে দুলাভাই এরকম কিছু করবে। তখন ঈশান বলতে লাগলো, কপালে যেটা আছে সেটা নিয়ে মন খারাপ করতে হয় না দুলাভাই, ওপরওয়ালার তরফ থেকে যা সবটা হয় এই নিয়ে মন খারাপ করবেন না, আর সব ঠিক হয়ে যাবে। কান্নাকাটি করলে তো আর সব ঠিক হবে না, তাই না? যেটা হয়েছে সেটার জন্য মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। ঈশান এসে আপুর চোখের পানি মুছে দিল। আপু যে খুব টেনশনে আছে সেটা ঈশান খুব ভালো করেই বুঝতে পারলো, তাই আপুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু থাকো, আমি আবার পরে কোনো সময় আসব, আর না হলে তোমাকে বাসায় ডেকে নিব। সুইটি ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, আমার পরিবারের এই অবস্থাতে তুই আমাকে এখানে একা ফিরে চলে যাবি? এই বাজে পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। তুই আমার ভাই হয়ে এরকম একটা কাজ করতে পারবি? ভাই স্বার্থপরের মতো এমন একটা কথা তুই বলতে পারি? আপু, আমি এখানে থেকেই বা কী করতে পারবো? আমি ছোট মানুষ, আমি এত কিছু বুঝি না। আমি এতদিন যাবৎ বাইরে ছিলাম, আর গতকালকে থেকে জার্নি করে আসি এই অবধি। এতটা জার্নি করে ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিব বাসায় গিয়ে। তাছাড়া পরিবারের বাকি সবাই তো আছে, আমি চলে গেলে এখান থেকে তেমন কিছু হবে না। এবার দুলাভাই তাড়াহুড়ো করে আব্বু আর ভাইয়ার কাছে গেল। তারপর কি কি সব কথা বলল কে জানে। তবে ঈশানকে আপুকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছে। এর মাঝখানে কতক্ষণ ওরা কথা বলেছে জানে না, তবে আপু ওকে বাসাতে যেতে কেন জানি বারণ করছিল আর বারবার আটকে দিচ্ছিল। অন্যদিন হলে তো জোর করে এখান থেকে তাড়িয়ে দিত, আর সেদিন যেমন করে তাড়িয়েছিল তারপর থেকে ঈশান আর কখনো এই বাড়িতে পা রাখিনি। এই 1.5 বছরে মনে হয় না কখনো এই বাসার কথা ভেবেছে। আপু যেদিন বাসা থেকে বেরিয়ে যেতে বলল সেদিনের পর থেকে এই বাসার কথা চিন্তাও করে দেখেনি। তাহলে আজকে এমন করে আটকাচ্ছে কেন? বিয়েটা তো হচ্ছে না। আম্মুকে ঈশান বারবার করে বললে আম্মু এসেও ঈশানকে আটকে দিল। কি জানি কি হচ্ছে। ঈশান এবার বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমাদের? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেতে দাও না আমাকে, আমি এখানে থেকে কি করব? বিয়েটা তো হচ্ছে না। ঈশান কথাগুলো শেষ করতে পারল না। এর মাঝেই সবাই, অর্থাৎ দুলাভাই, শ্বশুর শাশুড়ি, আব্বু আম্মু সবাই মিলে ওর কাছে আসলো। আব্বু, দেখছো আম্মু আর বোন আমাকে যেতে দিতে চাইছে না। আমি কতবার পরে বলছি আমি বাসায় চলে যাই, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনছে না। এই মুহূর্তে তোমার এখান থেকে যাওয়াটা ঠিক হবে না ঈশান। ওরা এত বড় একটা বিপদে পড়েছে, ওদেরকে এমন করতে ফেলে রেখে তুমি যেতে পারবে না। তুমি একজন দায়িত্বহীন বাবার সন্তান হয়ে এমন কোনো কাজ করলে খারাপ দেখাবে, অন্তত আমি সেটা আশা করব না। তাহলে আমি এখন এখানে থেকে কি করতে পারি আমাকে বলো। তোমরা কি কি করলে এই সমস্যার সমাধান হবে? আর আমার মনে হয় না আমার এখানে থাকাটা ঠিক হবে। আমি যে বাসাতে আসতে চাইনি সেটা আমার থাকাটা একদমই ঠিক হবে না। ভাই, তুই মেয়েটাকে বিয়ে করতে পারিস, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া পরের বিয়েটা ভেঙে যাচ্ছে। তুই যদি এখন রাগ করে এখান থেকে চলে যাস তাহলে মেয়েটার বিয়েটাই আর হবে না। তাছাড়া ওর বিয়েটা এখন আটকে যাবে। আর যেহেতু এসেছিস তাহলে বিয়েটা না হয় তুই করে ফেল। ঈশান যেন এক মুহূর্তের মধ্যে আকাশ থেকে পড়ল, মাথাটা চক্কর দিয়ে উঠল। কী সব কথা বলছে ভাইয়া? মাথা ঠিক আছে এদের? ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, ভাইয়া, সেদিন তুমিই বারণ করেছিলে, আর আজকে পাগলের মতো কী সব কথা বলছো? হ্যাঁ, এটা কখনো সম্ভব না। রাখো তো তোমাদের এসব মজা।
ওনারা বিপদে পড়েছে, ওনাদের অহংকারী মেয়ের বিয়ে ভেঙে গেছে, সেটা ওনারা বুঝে নেবে। এতে আমার এখানে কিচ্ছু করার থাকতে পারে না। ভাইয়ের কথাতে আপু অবাক হয়ে গেল। তারপর বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। ভাই স্বার্থপরের মতো এমন একটা কথা তুই বলতে পারি? আমার পরিবার এত বড় একটা বিপদে, আর তুই আমাকে একা আর এই বিপদে রেখে চলে যাবি? চলে যা তুই। তুই আর কখনো আমার মুখটা দেখিস না। আমি আর তোকে কখনো ভাই বলে রাখবো না, দেখিস? তুই এমন একটা কথা আমায় বলতে পারি ভাই? আপু, তুমি বুঝতে পারছো না, এখান থেকে আমার মান সম্মানটা শেষ হয়েছে। আব্বু আম্মুকে অপমানিত হতে হয়েছে। নেহাত তোমার শ্বশুর বাড়ি, তাই আজকে আসতে বাধ্য হয়েছি, না হলে কখনো এই বাড়িতে দ্বিতীয়বার আমি পা রাখতাম না। তুমি কান্নাকাটি করছিলেই বলে এসেছি। তাছাড়া ওই মেয়ে সম্পর্কে আমার এইসব কথা আর বলো না। আবু, তুমি না পরীকে পছন্দ করতে? খামোকা এরকম জেদ ধরে বসে আছো কেন? যেটা হয়েছে সেটার জন্য ওই মেয়েটা অনুতপ্ত। ওই ঘটনার পর পরি মামনি কতবার করে বাসায় গিয়েছে তুমি জানো? তুমি বাসাতে ছিলে না, তাই দেখতেও পাওনি। অনেকবার করে তোমার আপুর হাতে পায়ে ধরে কান্নাকাটি পর্যন্ত করেছে। তুমি মন খারাপ করবে তাই তোমাকে এই বিষয়ে আমরা জানাইনি। খামোকার জেদ ধরে বসে থেকো না। তোমার আব্বু আর ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে, আর বিয়েটা অনেক আগেই ভেঙেছে, তোমাকে জানানো হয়নি। কিন্তু এখন লোকজন বলা বলি করছে, সেজন্য বিয়ের কথা বলা হচ্ছে তোমাকে। তাছাড়া তুমি তোকে পছন্দ করতে, কাল যাকে ভালোবাসতে আজ তাকে বিয়ে করতে সমস্যা কোথায়? মেয়েটা ভুল করেছে, তার জন্য ওকে এত বড় শাস্তি দিও না। আমি কিভাবে কি করব? তোমাদের মাথা খারাপ হয়েছে? যে মেয়ে আমাকে সহ্য করতে পারে না, সবার সামনে এমন করে অপমান করলো, তাকে বিয়ে করে ভালো থাকাটা কখনোই সম্ভব না। আর আজকে ওনাকে বিয়ে করলে কালকে আবার কী সব বানিয়ে বলবে তার ঠিক নেই। আমি একে বিশ্বাস করতে পারবো না। আমাকে ছাড়ো, আমি এখান থেকে চলে যাব। চলে তো অনেক আগেই যেতে বলেছি। তুই আর কখনো আসিস না ভাই এখানে, তাহলে আমার কষ্টটা তুই দেখতে পাবি। আজকে যদি তুই এই বিয়েতে রাজি না হোস, তোর দুলাভাইয়ের মান সম্মান থাকবে না। সেটা কি আমার মান সম্মান নয় বল? তোর দুলাভাই কাছে তুই দেখতে পাচ্ছিস না তার বোনের বিয়েটা ভেঙে গেছে, সে কতটা অসহায় হয়ে তোর কাছে হাত জোর করছে। দুলাভাই আপুর কথাতে সত্যি সত্যি এসেই ঈশানের হাতটা ধরলো, কেঁদে ফেলল। ঈশান ওনাকে কখনো কলেজ লাইফে কাঁদতে দেখেনি। কলেজে তো উনি অনেক রাগী একজন মানুষ, কিন্তু বাসাতে আর নিজের পরিবারের বিষয়ে দুলাভাই যে এতটা ইমোশনাল সেটা জানতো না। লোকটা ঈশানের দুটো হাত ধরে কেঁদে ফেলে বলতে লাগলো। ভাই, আমি হাত জোড় করে বলছি, আমি তোমার থেকে সিনিয়র হয়েও তোমার কাছে আজকে আমার বোনটার সম্মানটা ভিক্ষা চাইছি। তুমি আমাকে এইটুকু দোয়া করো। আমার পুরো পরিবার মান সম্মান এখানে জড়িত। আমরা কেউ ভাবতে পারিনি ছেলেটার সাথে এমন কিছু হবে। কী সব বলছেন দুলাভাই? আপনারা এমন জোর জবরদস্তি কেন করছেন? আমি ওনাকে বিয়ে করে কিভাবে কি করব বুঝতে পারছি না। উনি আমার সাথে ভালো থাকবেন না। ঈশান বাবা, সবই ঠিক থাকবে। দেখো, আমি আমার মেয়েকে বুঝিয়েছি, ও ভালো থাকবে তোমার বাসাতে। ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, তোমাকে পায়নি, আর এসব বলার মতো সাহসও হয়নি। আমরা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই দিন তোমার সাথে ওরকম করে সিনক্রেট করলো বলেই লজ্জায় আর এই বিয়ের কথা আমরা তুলতে পারিনি। আমাকে এই দয়াটুকু আপনাদের উপর করো বাবা। ঠিক আছে দুলাভাই, কলেজের অনেকেই আপনার বোনকে পছন্দ করতো। আমি তাদের কাউকে কল করে দেখছি, তারা কেউ বিয়ে। ভাই প্লিজ এরকম অবান্তর কথা বলো না। আমি আমার বোনটাকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলতে পারবো না। তোমার মতো একটা শিক্ষিত, একটা প্রতিষ্ঠিত ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দিতে পারলে অনেক নিশ্চিন্ত হতে পারতাম। তুমি তোমার প্রতি এইটুকু দয়া করো ভাই। ভাইয়া কি ভাবছিস? এত চিন্তা করিস না, তুই ভাবিকে পছন্দ করতি তাই না বল? এখন এরকম রাগ জেদ করে থেকে ভাবিকে দূরে সরিয়ে দিলে তুই কি ভালো থাকবি বল? যেটা হয়েছে সেটা ভুলে যা, নতুন করে সব শুরু কর। আর ভাবি তোকে সরি বলে দিবে, দেখিস। আমি ভাবিকে বলবো। অনেক বোঝানো শেষে যখন রাজি হচ্ছিল না, তখন আম্মুর হাতটা নিজের মাথার উপর রাখলো। আম্মু তো জানে ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে না হলে অন্য কোথাও বিয়ে হলে এসে কখনোই তাকে এতটা ভালোবাসতে পারবে না। এই মেয়ের মতো আর ভালোবাসার মানুষ ছাড়া মানুষ ভালো থাকে না। কথাগুলো ভেবেই আম্মু এরকম একটা কথা মাথার উপর হাত রেখে বলল।
যার জন্য ঈশান বিয়েতে রাজি না হয়ে পারল না। শেষে সবার এরকম জোর জবরদস্তিতে যে বাড়িতে আসতেই চাইছিল না সেই বাড়ির মেয়েটাকেই ওর বিয়ে করতে হলো। ঈশান কল্পনা করেনি আপুর সেই ননদকেই বিয়ে করতে হবে, যে ননদের অপমান সহ্য করতে না পেরে বাসা থেকে আব্বু আম্মু পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। তারপর আর এই বাসাতে আসার কথা দ্বিতীয়বার ভাবেনি। সেদিন বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর ঈশান জানতে পারে আপু সেদিন সারা রাত ধরে কেঁদেছে। দুলাভাই তাকে বোঝাতে পারেনি। পুরো একটা সপ্তাহ আপু মন খারাপ করেছিল। ঈশান সেটা খুব ভালো করেই জেনেছে। ঈশানের খুব খারাপ লেগেছিল যে এরকম একটা অন্যায় আবদার করে ফেলেছে। যেখানে একটা সম্পর্ক ছিল সেখানে আরেকটা সম্পর্ক করতে যাওয়াটা ওর জন্য অন্যায় ছিল। কিন্তু বুঝতে পারেনি যে আব্বু আম্মুর পছন্দের প্রাধান্য দিয়েই এখানে চলে আসবে, আর তারপরে এমন কিছু হবে কেউই আগাম কোনো পরিস্থিতি বুঝতে পারে না, কারণ মানুষের সেই বোঝার ক্ষমতাটাই থাকে না। ছেলেটা ভেবেছিল সেদিনই সব ঠিক হয়ে গেছে। ভাবতেও পারেনি যে বাসা থেকে অপমানিত হয়ে পুরো পরিবারকে বেরিয়ে যেতে হলো, সেই পরিবারেই আবার ওকে বিয়ে করতে হবে। এটাই বোধহয় ভাগ্যের লিখন। উপরওয়ালা যার সাথে আপনার বিয়ের কথা লিখে রেখেছে তার সাথেই ঘুরে ফিরে আপনার বিয়ে হবে, আর এটাই মেনে নিতে হয়, এটাই রিয়েলিটি। বিয়েটা শেষ হলো একদম রাত 9টার দিকে। বেশ খানিকটা দেরি হয়ে গেছে, যার জন্য ঈশানও অনেকটাই ক্লান্ত। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। অনেকক্ষণ যাবৎ ঈশান জানার চেষ্টা করেছিল আপুর ননদকে যে বিয়েতে রাজি আছে কিনা, কিন্তু সবাই বলল রাজি আছে, কিন্তু ঈশান রাজি নয়। মনের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে বিয়ে করেছে, আর ভবিষ্যতে কি হবে সেটা ওর মনেই আছে। কন্যা বিদায়ের সময় পরি মেয়েটার অনেক কান্নাকাটি দেখলো। তারপর ঈশান খেয়াল করে দেখলো মেয়েটা ওর ভাইকে জড়িয়ে ধরে প্রচণ্ড পরিমাণে কান্না করছে। দুলাভাই তার বোনকে অনেক কিছুই বোঝালো। তারপর ঈশানের কাছে এসে বোনটার হাতে ধরিয়ে দিতে ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, জেনে শুনে একটা লম্পট চরিত্রহীন ছেলের সাথে বোনের বিয়ে না দিলেও পারতেন দুলাভাই। আপনি তো জানতেন আমার চরিত্র ঠিক নেই, ইভেন আপনার বোনটাও খুব ভালো করে জানে। তাহলে আমার সাথে জোর জবরদস্তি করে বিয়েটা দিয়ে কেন বোনের জীবনটাকে নষ্ট করে দিলেন? দুলাভাই জানে ঈশান ঠিক কতটুকু রেগে আছে, কিন্তু রাগের পরে যে ছেলেটা ওনার বোনকে ভালো লাগবে সেটা উনি খুব ভালো করেই জানেন। এবার ঈশানের কাঁধের ওপর একটা হাত রেখে অসহায় কণ্ঠে বলতে লাগলো, ভাই আমি জানি তুমি আমার বোনটার উপর রাগ করে এমন কথা বলছো, কিন্তু বিয়ে যখন একবার হয়েছে তাই এখন তোমরা স্বামী স্ত্রী আমার বোনটাকে দেখে রেখো। মেয়ে হিসাবে আমার বোন অনেকটাই ছেলে মানুষই করে, বয়সে বড় হলেও দেখো কি সব কাণ্ড কারখানা করে ফেলে মাঝে মধ্যে সেদিন এরকম কিছু হলো, নয়তো হয়তো আজকে তুমি রাগ করে থাকতে না, আর বিয়েটা তোমার সাথেই হতো। দুলাভাই আপনি টেনশন করবেন না, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার বোনটা আমাদের বাসাতে মেয়ের মতোই থাকবে। ঈশান মনে মনে আরও অনেক কিছুই বলল, তবে সেটা দুলাভাই বুঝতে পারল না। ঈশান আসার সময় মেয়েটার দিকে একটা বারের জন্যও তাকায়নি। অনেকক্ষণ জোরে জোরে কান্না করলেও ঈশান পরের দিকে ফিরেও তাকায়নি। আসলে ইচ্ছেই হয়নি। যে মেয়ে ওকে চরিত্রহীন বলে তুলে ধরেছে, কয়েকটা মেয়ের সাথে একটু কথা বলাতেই যদি কেউ চরিত্রহীন হয়ে যায় তাহলে প্রত্যেকটা মেয়েই চরিত্রহীন। যাই হোক, বাসায় আসার পর আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো আম্মু শেষ করলো। তারপর ঈশানকে বউয়ের সাথে রুমে পাঠালো, কারণ বাসাতে ফিরতে গিয়ে রাত 11টা বেজে গেছে, আর সবটা ফর্মালিটি শেষ করে বেরোতে গিয়েই বেশ খানিকটা সময় লেগে গেল। আপু ঈশানকে আসতে বলেছিল, কিন্তু সে আসতে পারেনি। যাই হোক, ছোট বোনটা ঈশানের হাত ধরে টেনে এনে রুমে পাঠিয়ে দিয়ে তারপর দরজাটা লক করে দেয়। ঈশান এখনও গা থেকে সেই গত পরশু দিনের ব্লেজারটা খোলেনি। মেয়েটার সামনে এসে দাঁড়ালো পকেটে হাত দিয়ে। পরি যখনই বেড থেকে নেমে আসতে গেল ঈশান ওর থেকে কয়েকবার দূরে সরে গেল আর বলতে আরম্ভ করলো, কি আশ্চর্য বিষয় তাই না? শেষ পর্যন্ত সেই লম্পট আর ক্যারেক্টারের ছেলেটাকেই আপনার বিয়ে করতে হলো। পৃথিবীটা কত ছোট দেখলেন, সেই ঘুরে ফিরে আপনার আমাকেই বিয়ে করতে হলো। ভাইয়া ভাবিকে বারণ করতে পারলেন না আপনি এমন একটা ক্যারেক্টারের ছেলেকে বিয়ে করবেন না? ঈশান মেয়েটার সামনে দাঁড়িয়ে থেকে তাচ্ছিল্য করে কথাগুলো বলল। মেয়েটা হাত মোচড়াচ্ছে। ঈশান শুধু একটা বার সেটা খেয়াল করে, তারপর কিছুক্ষণ ধরে হাসলো।
মেয়েটা ওর দিকে তাকিয়ে থেকে নেমে আসতে গেলেই ঈশান দূরে সরে গেল আর বলতে লাগলো, কোনো সিম্পিথি কিংবা কোনো সম্মান দেখাতে হবে না। ভাববেন না যে আমি আপনার সাথে থাকার জন্য আপনাকে বিয়ে করেছি। দুলাভাই হাতে পায়ে ধরেছে, না হলে আমি এই বিয়েটা কখনো করতাম না। নেহাত আমার বোনের সম্মানটা সাথে জড়িত, তাই বিয়েটা করতে বাধ্য হলাম। শুয়ে পড়ুন, আর এইটুকু মাথায় রাখবেন 6 মাস পরে আমাদের ডিভোর্স হচ্ছে। আমি জানি এটা আপনিও খুব মনে প্রাণে চান। ঈশান কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই যেটা দেখলো সেটার জন্য অবাক হলো, কারণ মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ঈশান অবাক হয়ে প্রশ্ন করলো, ভয় পাবেন না ম্যাডাম, ডিভোর্সের জন্য বেশি জোর জবরদস্তি করতে হবে না। আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন আমার থেকে, কারণ আপনার মতো একটা রাগী আর অহংকারী মেয়ের সাথে আর যাই হোক আমি সংসার করার কথা চিন্তাও করি না। আর এই বিয়েতে আমাকে সম্পূর্ণভাবে একটা খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে, আর তাও সেটা আপনার সম্মান বাঁচানোর জন্য। কি আশ্চর্য বিষয় বলেন তো, যে ছেলেটাকে আপনি চরিত্রহীন বলে সেদিন অপছন্দের কথা বলে বিয়েটাই করতে চাননি, আচ্ছা সেই লম্পট ছেলেটাকে আপনার বিয়ে করতে হলো। যাই হোক, আপনাকে এত ভয় পেতে হবে না, কাল আপনি বাসায় চলে যেতে পারেন। ঈশান কথাটা বলে ওয়ার্ড্রপ থেকে একটা চাদর আর একটা বালিশ বের করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। পরি 8 ঘন্টা যাবৎ কান্না করছে। আজকে চেয়েও কান্না থামাতে পারছে না, বারবার করে ফুপিয়ে উঠছে, যার জন্য ঈশান ঘুমোতে পারেনি। ছেলেটা বিরক্ত নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি আর কি চান আমার লাইফে বলুন তো? এবার কি অন্তত একটু ঘুমাতেও দেবেন না? জোর করে তো আপনার ভাইকে দিয়ে বিয়েটা করিয়েছেন, এখন অন্তত আমার লাইফটাকে আর হেল্প করে দিয়েন না। আমাকে একটু ঘুমাতে দিন, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি। তারপরে সে আপনার এসব নাটক দেখতে হচ্ছে, অন্তত আমাকে একটু রেহাই দিন ম্যাডাম। মেয়েটা উঠে ওয়াশরুমে চলে গেল। এসে দেখলো ঈশান ঘুমিয়ে পড়েছে। পরি আর রাতে ঘুমোতে পারেনি। কি হবে সামনে ভবিষ্যতে, কিভাবে এই ছেলেটার সাথে মানিয়ে নেবে, কিংবা ওদের বিয়েটা ঠিক থাকবে কিনা সেটা নিয়ে ভাবতে ভাবতে সারাটা রাত পেরিয়ে গেছে। মাঝরাতে জায়নামাজে বসে কান্নাকাটি করছিল পরি। ঈশান তখন উঠে ভেবেছিল মেয়েটাকে বকাঝকা করবে, কিন্তু নামাজ পড়ছে দেখে আর তেমন কিছু বলতে পারেনি। এই রাগী মেয়েটা আবার আল্লাহর দরবারে কিছু চাইতে পারে, সেটা ভেবেই অবাক হলো। পরদিন সকালে যখন পরি উঠে ফ্রেশ হয়, তারপর একটা কালো শাড়ি পরে নেয়। তারপর কিছুক্ষণ ছেলেটার ঘুম ভাঙার জন্য বসে রইল, কিন্তু বুঝতে পারলো ছেলেটার ঘুমটা এত তাড়াতাড়ি ভাঙবে না। পরি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে নিচে গেল, গিয়ে দেখলো সবাই বসে আছে। এবার আম্মু আর বোনের কাছে এসে দাঁড়াতেই ছোট বোনটা হাত ধরে টেনে এনে পাশে বসালো, আর আম্মু বলতে লাগলো, এ কি মামুনি, তুমি একা নিতে আসলে যে? ঈশান কোথায়, ওঠেনি? না, আপনার ছেলের এখনো ঘুম ভাঙেনি। তুমি ওকে ডাকতে পারোনি? আর স্বামী এত বেলা অবধি ঘুমালে বাড়ির বাহিরের মানুষজন কি বলবে? মানলাম তোমাদের বিয়েটা দেখে শুনে হয়নি, হুটহাট করে হয়ে গেল। আত্মীয় স্বজন বাড়িতে ভর্তি থাকলে কি একটা অবস্থা হতো বলো তো? পরি মাথাটা নিচু করে রইল। মেয়েটাকে হাত মোছড়াতে দেখে আম্মু ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, তুমি ঈশানকে ডাকোনি? না মানে আসলে আম্মু ডাকার সাহস পাইনি, যদিও উনি রেগে যায় তাই আর কি ভয় পাচ্ছিলাম। সে কি কথা, বরকে দেখতে এত ভয় পাওয়ার কি আছে? পরিমামুনি, আমার ছেলে একটু রাগ করে থাকলেও তোমার সাথে সিন ক্রিয়েট করবে না, কারণ মেয়েদের সাথে সিন ক্রিয়েট করাটা ঈশান পছন্দ করে না। তুমি যাও, দেখো আমার ছেলে স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলবে, ওকে গিয়ে ডাকো। আর ভাবি, ভাইয়া যদি কিছু বলে তুমি আমাকে বলবে, দেখো আমি ভাইয়ার ক্লাস নেব। এবার পরি চলে যাবে, ঠিক তখনই আম্মু বলতে লাগলো, বৌমা শোনো। পরি পেছন ফিরতেই আম্মু হাতে একটা চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, ঈশান সকালবেলা চা খেতে পছন্দ করে, বাইরে গিয়ে হয়তো এতদিন সুযোগ হয়নি, আর না হলে সকালবেলা কাউকে পাইনি আবদার করার মতো। বাসাতে থাকলে আমিই বানিয়ে দিতাম, ওর বোন থাকতেও সেই করতো এসব, কিন্তু এখন তো নেই, তাই তোমাকে এখন থেকে ওর দায়িত্ব নিতে হবে। মেয়েটা মাথা নেড়ে চলে গেল। পরি এত সহজ স্বাভাবিক আর ভদ্র হলো কি করে, আম্মু সেটাই ভাবছে। কালকে এত বড় উপকার করলো বলেই হয়তো। তাছাড়া সেদিন আম্মু দেখেছিল পরি কিভাবে কেঁদেছে।
ওরকম একটা ভুল করে তখন যেদিন জানতে পেরেছে সত্যিই ওগুলো ঈশানের ফ্রেন্ড ছিল, আর সেদিন ঈশান বাসায় যাবার পর আব্বু আম্মুর সাথে একটা সিন ক্রিয়েট করেছে, তারপর থেকে ভাইয়া আব্বু আম্মুর সাথে কথা বলেনি। পুরো একটা মাস তখন মেয়েটা নিজে থেকে ওদের বাসায় এসেছিল। ঈশানের আব্বু আম্মু এমনকি ঈশানকেও সরি বলতে এসেছিল, কিন্তু এসে ছেলেটাকে বাসাতে পায়নি। কেন ঈশানের উপর রাগ দেখিয়েছিল, কী জন্য ওকে অপছন্দ, সেটা পরি আজও খুঁজে পায়নি। তবে পরি কলেজে গিয়ে জানতে পেরেছে ঈশানের কারোর সাথে না রিলেশন ছিল আর না কোনো মেয়েকেও পছন্দ করত। পরি ঈশানের জীবনের প্রথম পছন্দ ছিল। তারপর থেকে পরির আব্বু আম্মুকে এসব বলার সাহস হয়নি ছেলেটাকে আরেকবার ডাকতে, কিন্তু কালকে হুটহাট করে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওদের বিয়ে হলো। যাই হোক, পরি চায়ের কাপটা নিয়ে রুমে আসলো, টি টেবিলের উপর রাখলো। ঈশানের দিকে তাকিয়ে বুঝতে পারলো ছেলেটা বেডে এসে শুয়েছে। হয়তো ঘুম ভেঙে পরীকে না পেয়ে বেডে এসে শুয়ে পড়েছে। সোফায় ঘুমোতে কষ্ট হয়েছে ছেলেটার। পরি এসে ঈশানকে ডাকতে লাগলো। বারবার করে ডাকার পর ঈশান ওর দিকে ফিরল। ঈশান উঠছে না দেখে পরি গায়ে ধাক্কা দিয়ে বলতে লাগলো, এই যে শুনছেন, উঠুন। আম্মু আপনার কথা বলছিল। আপনি এখনো ঘুমাচ্ছেন? আপনার জন্য চা নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। পরির কথাগুলো ছেলেটার গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই ঈশান এমন একটা কাজ করবে পরি ভাবতেও পারেনি, কারণ ঈশান হুটহাট করে ওর হাত ধরে টেনে দিল, যার জন্য পরি হুড়মুড়িয়ে ঈশানের বুকের মাঝে পড়ে যায়। আর ঈশান তখনই ওকে দু হাতে জড়িয়ে ধরে আর গলার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলতে আরম্ভ করে, ঘুমাতে দাও আমাকে প্লিজ। পরি অবাক হয়ে গেল। প্রথমে ভাবলো ছেলেটা ঘুমের ঘোরে এমন কিছু করেছে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। গলায় আর ঘাড়ে গাঢ়ভাবে নাক ঘষে দিয়ে বলতে আরম্ভ করলো, অনেকদিন ভালোভাবে ঘুমাতে পারি না, একটু ঘুমাতে দাও আজকে। পরির বুকের ভেতর প্রচণ্ড পরিমাণে ধুকধুক করছে। এ আবার কেমন ছেলে, বলা নেই কওয়া নেই গায়ের উপর পা তুলে দিয়েছে। তার উপর আবার রুমে কে আসছে না আসছে সেটা না দেখেই এমন করছে, নাকি সব জেনে শুনেই এমন করলো মেয়েটা বুঝতে পারছে না। পরি বারবার ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান ওর গলায় চুমু খেয়ে হুটহাট ওর বুকের মধ্যে মুখ গুজে দিল। এবার পরি বেশ খানিকটা ভড়কে গেল, তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই মুহূর্তে ঈশানের গরম নিঃশ্বাস পরির বুকের মাঝে পড়ছে, যার জন্য মেয়েটা হাঁসফাঁস করছে। ঈশানের বুকের মাঝে দুই হাত রেখে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। ছেলেটা ঘুমের ঘোরে উল্টোপাল্টা কিছু করে বসবে না তো, ভাবলেই পরির বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে। আবার পরক্ষণেই মনে হচ্ছে যে ছেলেটা ওর আর পুরো সম্মানটা বাঁচিয়েছে। সেই ছেলেটার সাথে যা ইচ্ছা করুক, আর হরি তো স্বামী। কিন্তু কাল রাতে যে মানুষটা ডিভোর্সের কথা বলল, রাগের মাথায় বলতেই পারে। আর আসার সময় ভাবি অনেকবার করে বলে দিয়েছে তার ভাই রাগ করে আছে, তাই বিয়ের পর কয়েকটা দিন ওর মন মতো থেকে কিংবা ভালোবাসার চেষ্টা করলে, ঈশানের রাগটা ভাঙানোর চেষ্টা করলে ছেলেটার রাগটা কমে যাবে। ভাবির ভাইয়ের রাগ জেদটা অনেক বেশি, সেটা পরি খুব ভালো করেই বুঝতে পেরেছে। বিয়ের পরেই যখন কাল ভাইয়াকে সবার সামনে ওরকম একটা কথা বলেছিল, পরি চুপচাপ শুনল। ঈশানের বুকের মাঝে কতক্ষণ না মুখ গুজে দিয়ে শুয়েছিল। তারপর দরজায় ঠকঠক আওয়াজ হতেই পরি তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করলে ঈশানের ঘুমটা ভেঙে যায়। নিজেকে মেয়েটার এতটা কাছে দেখে পরি হকচকিয়ে যায়। পরির বুকের মাঝে নিজেকে আবিষ্কার করে ঈশান ভরকে যায়। তারপর আমতা আমতা করে বলতে লাগে, একে আপনি এখানে কি করছেন, আর আমি আপনার কাছে কেন? পরি ঈশানের কথাতে বেশ খানিকটা বিরক্তি আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, বউকে কাছে পেয়ে একদম জাপটে জড়িয়ে ধরেছেন, আর এখন এসে নাটক করছেন যে আমি এখানে কেন? নাটক না, নিন ঈশান সাহেব উঠুন, আর এই চাটা খেয়ে উদ্ধার করুন। পরি রাগী কণ্ঠে কথাটা বলতেই ঈশান উঠে বসলো। ছেলেটা এখনো খালি গায়ে, হয়তো সোফা থেকে বেডে এসে টি শার্টটা খুলে ফেলেছিল। পরি ছেলেটার ওই লোমশ বুকে এতক্ষণ ধরে পড়েছিল। ছেলেটা যে ঘুমের মাঝেও এমন কিছু করবে ভাবতে পারেনি। হয়তো ওকে ঘুম ভাঙাতে গিয়ে এমন কিছু হলো, না হলে ঈশান জেগে থাকলে কখনোই এমন কিছু করতো না। পরি সেটা খুব ভালো করেই জানে। ঈশান পরির কথাতে বুঝতে পারলো ঘুমের মাঝে হয়তো নিজেই এরকম একটা কাজ করে ফেলেছে, তাই পরীকে কিছু বলতে না দিয়ে নিজেই উঠে গেল।
ফ্রেশ হয়ে এসে দেখলো মেয়েটা বেডে বসে আছে। ঈশান বাইরের দিকে যেতে গেলে পরি ওর পেছন পেছন তাড়াহুড়ো করে যেতে লাগলো। দুজনে নিচে এসে ডাইনিংয়ে বসতেই দেখলো আম্মু সবার সকালের নাস্তা তৈরি করে ফেলেছে। আম্মু এসে পরীকে ঈশানের পাশে বসিয়ে দিল, কারণ মেয়েটা দাঁড়িয়েছিল। তারপর ঈশানের পাশে বসতেও ভয় পাচ্ছিল। ছেলেটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই কিছু বলতেও পারছিল না। আম্মু পরীকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো আব্বু, রাগ করে আছো? ওদের ওপর সিম্পাথি দেখিয়ে বিয়েটা করেছো ঠিক আছে, তাই বলে এমন কিছু বলো না মেয়েটাকে যার জন্য ও কষ্ট পায়। আমি আবার ওনাকে কি বলবো আম্মু? ওনাকে মানে কি? তুমি করে বলো। বিয়ের পর বউকে ওনাকে আপনাকে এরকম করে বলতে হয় না, তাতে দুজনের দূরত্ব থেকেই যায়। ঈশান মনে মনে কিছু একটা বলল, যার জন্য পরি সেটা খুব ভালো করেই বুঝতে পারলো। মাথা নিচু করে খেয়ে যাচ্ছে মেয়েটা। ঈশান খাওয়া দাওয়া শেষ করে যখনই বাসার বাইরে যেতে নিবে তখনই আম্মু ওকে আটকে দিল। ঈশান বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকাতে দেখলো পরি মাথা নিচু করে আছে। ঈশান কালকে থেকে একটা বার মেয়েটার দিকে তাকায়নি, তবে যখন জড়িয়ে ধরেছিল তখনই একবার মুখের দিকে তাকিয়েছে। খেয়াল করলো আগের থেকে মেয়েটাকে দেখতে আরও মায়াবী লাগছে। বিয়ের সাজটা না থাকলেও সকালে হয়তো ও মেয়েটা নিজেকে নিজের মতো করে তৈরি করেছে, যার জন্য দেখতে সুন্দর লাগছিল। দেখে শুনে আর পরিবারের মতামত অনুযায়ী ওর পছন্দের যদি বিয়েটা হতো, মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, আদর করে নিজের সাথে মিশিয়ে নিত ঈশান। অথচ সেই মেয়েটা এমন একটা কাজ করেছে যার জন্য ঈশান রাগ করে আছে। ঈশানকে পেছন থেকে ডাকতেই ছেলেটা বলতে লাগলো, আম্মু, আমি একটু বাড়ি যাচ্ছি, আমার কার্ডটা কাজ করছে না, আর ওয়ালেটেও টাকা নেই। বাইরে থেকে আসার সময় সব ডলারে কনভার্ট করে ফেলেছিলাম, তাই তেমন টাকা হাতে নেই, সেজন্য বাইরে যাচ্ছি। আপনি চাইলে আমার কার্ডটা ইউজ করতে পারেন। পরি আম্মুর সামনে এমন একটা কথা বলল যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হলো। মেয়েটাকে অনেক কিছুই বলতে ইচ্ছা করলো, তারপরও শুধু এটুকুই বলল, আমি এতটা অকর্ম নই যে আপনার কার্ডটা আমাকে ইউজ করতে হবে, ওটা আপনাদের বাসা থেকে দিয়েছে, আপনি রেখে দিন। ঈশানের কথাতেই পরি চুপসে গেল। আম্মু আর কিছু বলার আগে এই ছেলেটা হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল। মেয়েটা থেকে থেকে এমন এমন সব কথা বলে, এমন এমন সব কাজ করে, যার জন্য ঈশানের মনে হয় এই মেয়ের মাথায় আসলেই কিছু নেই। না হলে কি দেখেছে একে পছন্দ করলো আল্লাহ ভালো জানে। ঈশান বাসায় ফিরল, তবে একদম বিকেলের মুখে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাসায় ফিরেছে তখন বেলা 3টে বাজে। ঈশানকে আজকে শ্বশুরবাড়িতে যেতে হবে, সেটাতে ওর কোনো হুঁশ জ্ঞান নেই। আব্বু এসে যখন ওকে পায়নি তখন ভদ্রলোক আর অফিসে যায়নি, বাসার মধ্যে থেকেই রাগারাগি করলো কিছুক্ষণ আম্মুর সাথে। আম্মু কেন ওনাকে বাইরে যেতে দিল এসব নিয়ে। পরি এসে আব্বুর সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, থাক না আব্বু, রাগারাগি করবেন না প্লিজ। বিয়েটা তো আর স্বাভাবিকভাবে হয়নি, যার জন্য উনি বাসাতে থাকবেন। হয়তো বন্ধুদের সাথে দেখা হয়েছে তাই আসতে পারেনি, এতে টেনশন করবেন না। আমি কল করেছি আপনার ছেলেকে। দেখো মেয়ে, এরকম চুপচাপ করে থাকলে স্বামী বাগে আসবে না, ও তোমার ওপর রাগ করে থাকবে মানে কি? আর তুমি বুঝে নিতে পারছো না নিজের সংসার? আগে আপনার ছেলেদের রাগ ভাঙাই, তারপর না হয় এসব নিয়ে ভেবে দেখবো। এর মাঝেই ঈশান বাসার ভেতরে ঢুকতে ঢুকতে সিমিকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, বোন, আমার খুব খিদে পেয়েছে, একটু আয় তো, খাইয়ে দিবি। সিমি একবার আম্মুর দিকে একবার আব্বুর দিকে তারপর ভাবির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। পরি এগিয়ে এসে যখনই খাবার বাড়তে যাবে তখনই ঈশান বলতে লাগলো, কাল বিয়ে হয়েছে আর আজকেই আপনাকে কেউ কাজ করতে বলেনি, এসব করে আবার সবার সামনে ভালো হওয়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, বাসায় গিয়ে তারপর এগুলো বলবেন, তখন আপনার পরিবারের সবাই বলবে বিয়ের পর দিনই আমাকে দিয়ে কাজ করাচ্ছে। এইসব আমার শুনতে ইচ্ছে করবে না। ঈশান চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখলো পরি এক জায়গায় দাঁড়িয়ে আছে এখনো। সিমি খাবার বেড়ে বসে আছে। আব্বু রাগারাগি করছিল দেখে কিছু বলতে পারলো না সিমি, না হলে বলতো নতুন ভাবিকে খাইয়ে দিতে। এর মাঝখানে ঈশান এসে খেতে বসতেই বোনটা ভাইকে খাওয়াতে আরম্ভ করলো। আপু চলে যাওয়ার পর থেকে ছোট বোনটার হাতে খাচ্ছে। এটা ঈশানের নিত্যদিনের সঙ্গী। বাসাতে থাকলে দুই বোন আর না হলে আম্মুকে খাইয়ে দিতেই হবে। আর এখন বউ এসেছে, তাই এবার আম্মু বেশ খানিকটা মজা করে বলতে লাগলো, এবার বউ এসেছে, বউকে নিয়ে একটু এই কাজটা করাও।
বোন আর কতদিন থাকবে, আমিও বা কতদিন তোমাকে খাইয়ে দিব। আম্মু, জোর করে কাউকে দিয়ে কিছু করাতে হয় না, জানো না? আর চুপচাপ থাকো তোমরা, খেতে বসলে খাও, আর না হলে এসব বলবে না। সবার খাওয়া হয়ে গেছে, তোমার বউ শুধু খায়নি, তোমার জন্য বসে আছে। বাব্বা, এত ভালোবাসা প্রথম দিনই, আগে দেখালে কি হতো? আব্বু রুমে চলে গেছে। আম্মু পাশে দাঁড়িয়েছিল, পরীকে জোর করে ধরে খেতে বসালো। এর মাঝেই ঈশান এমন একটা কথা বলতেই তখন বোনটা ওকে একটু গুঁতো মেরে বলতে লাগলো, এমন কথা বলতে হয় না ভাই, ভাবির মন খারাপ হবে। ঈশান খাওয়া শেষ করলো, রুমে এসে আটশোয়া হয়ে বসে আছে। একটু বাদেই পরি এসে হাত মুচড়াতে লাগলো। কিছু বলবে তার আগেই ঈশান বলতে লাগলো, বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিংবা দেখে শুনে হয়নি, আর আমার ইচ্ছাতেও হয়নি, যার জন্য আপনার বাসায় যেতে হবে। আপনার ইচ্ছে থাকলে আপনি আপনার ভাইকে ডেকে নিন, ওনার সাথে চলে যান। ঠিক আছে, আমি ওদের বারণ করে দিচ্ছি। ওরা আর আসবে না। যখন আপনার ইচ্ছে হবে তখন না হয়। আমার কখনো ইচ্ছা হবে না, আর আমি বিয়েটা ইচ্ছে করে করিনি যে আমার ইচ্ছা হবে। কিন্তু আপনি না আমাকে পছন্দ করতেন? আমি তো জানতে পেরেছি আপনি হয়তো আমাকে ভালোবাসতেন, তাহলে এখন? সব সময় সবার জন্য ভালোবাসা থাকে না, আর ভালোবাসি বললে ভুল হবে। পছন্দ করেছিলাম, ভবিষ্যতে বাঁচতাম। অপবিত্রভাবে চাইনি বলেই উল্টাপাল্টা কিছু হবে বিয়ের আগে, সেজন্য আব্বামু ভালো ভেবেই বিয়েটা ঠিক করতে গিয়েছিলাম। যাই হোক, এইসব কথা আপনাকে বলে লাভ নেই। আপনার যা খুশি করুন এই বাসাতে, আপনি আপনার বাসার মতোই থাকবেন। আর ভাববেন না যে আপনার বিয়ে হয়েছে আপনি কিছু করতে পারবেন না। যেখানে খুশি যান, যা ইচ্ছা তাই করুন। টাকা পয়সা লাগলে বলবেন। স্বামী হিসেবে দায়িত্ব নিয়েছি, ডিভোর্সের আগ পর্যন্ত আপনার দেখাশোনা করার দায়িত্ব আমার। বলছিলাম কি, রাগের মাথায় এরকম কথা না বললে হতো না? আপনি যদি একটু ভেবে দেখতেন যে ডিভোর্সটা না নিলে তো হয়তো ভালো হতো। কেন, কি জন্য? আপনার সাথে তো সংসার করব না, থাকবো না, তাহলে ডিভোর্স কেন চাইবো না? পরি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঈশান ঘুমিয়ে পড়েছিল, উঠলো একদম বিকেলের দিকে। দুলাভাই কিংবা আপু কেউই আসেনি, হয়তো মেয়েটা কল করে বলে দিয়েছে। বিয়ের দুদিন পর থেকে অফিসে যাওয়া শুরু করলো ঈশান, যার জন্য আব্বু আম্মু অনেক বকাঝকা করলো। তারপরও কাজের বাহানা দিয়ে চলে গেল। ঈশান সকালে বেরিয়ে যায়, বাসাতে ফিরে একদম রাত 8টার দিকে। এমন করে 7টা দিন চলাফেরা আর কাজকর্ম দেখে সেদিন রাতে খাবার টেবিলেই আব্বু ওকে অনেক বকাঝকা করলো। ঈশান, তুমি কি চাইছো বলো তো? মেয়েটা কেমন করে কষ্ট দিতে তোমার ভালো লাগছে? বিয়ে তোমার মতের বিরুদ্ধে জোর করে হয়েছে বুঝলাম, কিন্তু কিন্তু এখন সবটা ঠিক করে নাও। যেটা হয়েছে সেটার জন্য মেয়েটা অনুতপ্ত, বারবার করে বাসায় এসে কান্নাকাটি করছে। আমাদের হাত পা ধরতে গিয়েছিল, রাগের মাথায় ভুল করেছে, সেটার জন্য মাপ চেয়েছে। এখন কি এমন করে ওকে কষ্ট দিতে হবে? আজব তো, আমি ওনাকে কষ্ট দিলাম কিভাবে? ওনাকে বিয়ে করেছি, ওনার দায়িত্ব নিয়েছি, ওনার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব নিলাম। এখানে দিব্যি আছে, যদি টাকা পয়সা কিংবা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবে, আমি দিব। এমন তো না যে ওনার কোনো দায়িত্বই আমি পালন করছি না। এটাকে দায়িত্ব পালন করা বলে না। তুমি যেটা করছো সেটা কখনোই কোনো দায়িত্ব হতে পারে না। মেয়েটাকে সারাদিন বাসাতে একা থাকতে হয়, তুমি কল করলে ধরো না, তারপর বাসায় খেতে আসো না। কই, আগে তো এমন ছিল না। বিয়ের আগে তো প্রতিদিন দুপুরে খেতে আসতে। বেরোবে ঠিক আছে, কিন্তু রাত 8টার সময় তোমাকে বাসায় ফিরতে হবে, তাহলে ফেরার দরকার নেই এরপর থেকে। আম্মু থাক না, ওনার যা খুশি করো। রাগ করে আছে দুদিন পরে। এই যে ম্যাডাম, আপনার উপর আমি কোনো রাগ করে নেই। আপনার উপর কি রাগ দেখাতে যাব? আমি এতটা কাপুরুষ নই যে কোনো মেয়ের উপর রাগ করে বসে থাকবো। ভাইরা কোন ধরনের কথা? বউর সাথে মানুষ এমন করে কথা বলে? খেতে বসেছি, তার মাঝখানে তোমাদের এত পুলিশি জেরা। যদি এতই সন্দেহ ছিল তাহলে আমাকে দিয়ে বিয়েটা করালে কেন? আমার জন্য মানসম্মান নষ্ট হলো, আবার সে আমাকেই বিয়ে করতে জোর করলে। ওনাকে কেন করলে এসব? খুব বেশি দরকার ছিল? ঈশান কথাটা বলেই খাওয়া ছেড়ে উঠে গেল। পুরী ওর পেছনে পেছনে আসলো। তারপর রুমে এসে দেখলো ঈশান হাত ধুয়ে বেডে বসে পড়েছে। তখন পুরী এসে সামনের দিকে দাঁড়িয়ে বলতে লাগলো, খাবার রেখে আসতে হয় না, প্লিজ চলুন খাবারটা খেয়ে নেবেন। আপনি সারাদিন কিছুই খাননি, আমি সেটা খুব ভালো করেই জানি। একদম আমার কাছে আসবি না, আর আদিক্ষাতেও দেখাবি না। কি সমস্যা তোর? আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি খাই নাকি না খেয়ে মরে যাই সেটা তোর দেখার বিষয় না। তুই এই বাড়িতে ভালো আছিস, ভালো থাক, আমাকে আমার মতো থাকতে দে।
এসব আদিক্ষেতা দেখিয়ে যদি তুই ভেবে থাকিস তুই আমাকে তোর মায়াতে ফেলতে পারবি, তাহলে সেটা তোর ভুল ধারণা। তোর প্রতি থেকে মন আমার সেই দিনই উঠে গেছে যেদিন তুই সবার সামনে আমাকে চরিত্রহীন বলে অপমান করেছিস। আরে আমার দোষ থাকলে তুই আমাকে জুতোপিটা করতি, তাতেও আমি কোনো কথা বলতাম না, কিন্তু আমার আপুর সামনে আমাকে এমন করে অপমান করলি। আব্বু আম্মুর সামনে ছোট করেছিস, তাদেরকেও অপমান করেছিস। তুই কি ভেবেছিস এরকম কিছু করলে আমি তোকে সেটার জন্য মাফ করে দিব? কখনোই না। তুই আমার মন থেকে অনেক আগেই উঠে গেছিস, তাই এসব করে আমার মনের কোণাতে তুই আসতে পারবি না। আচ্ছা, ভুল করেছি তার জন্য কি একটাবার মাফ করে দেওয়া যায় না? ফাঁসির আসামিকেও তো একটা সুযোগ দেওয়া হয়। এখন তো আপনি আমার স্বামী, তাহলে কেন সবটা মেনে নিতে পারছেন না? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছি, তার জন্য একটাবার কি মাফ করে দেওয়া যায় না প্লিজ ঈশান? আমার ডিকশনারিতে কোনো মাফ হয় না। আমি যাকে একবার মন থেকে উঠিয়ে ফেলি তাকে আর ভুলেও মনের কোণেও আসতে দিই না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে ভালোবেসে আগলে রাখার। তারপরেও যদি আপনার মনে হয় আপনি আমাকে ভালোবাসতে পারেননি আর ভালোবাসেন না, তাহলে আমি জোর করে আপনার কাছে আসার চেষ্টা করব না। আমার কাছে আসা তো দূরে থাক, তুই আমার মনের কোণেও আসতে পারবি না। আর এসব নাটক করে কোনো লাভ হবে না। ঈশান গত 10 দিন যাবৎ সোফাতে শুচ্ছে, যার জন্য ছেলেটা সত্যিই কষ্ট হয়। পরি ঈশানের হাত ধরে টেনে বেটে বসালো, কারণ ছেলেটা সোফার দিকে যাচ্ছিল। তখন নিজেই নিচে চাদর বিছিয়ে নিয়ে বলতে লাগলো, যেখানে থাকতে পারেন না কষ্ট করে সেখানে থাকতে হবে না, আমি নিজেই শুচ্ছি। কোনো দরকার নেই, মাঝখানে কোলবালিশ দিয়ে পাশে শুয়ে পড়ুন। ঈশান পাশে শুয়ে পড়ল। এমন করে কাটতে লাগলো দিনগুলো। ঈশানের অবহেলা, তার উপর প্রচণ্ড পরিমাণে ঘৃণা নিয়ে বেঁচে আছে পরি। প্রতিনিয়ত বাসায় যাওয়ার কথা মনে হয় পরির। বিয়ের পরদিনই ঈশান বলে দিয়েছিল যেন বাসায় যাওয়ার কথা না বলে। প্রতিদিনের মতো আজকেও বেডে শুয়েছিল পরি। ঈশান সন্ধ্যার মুখে এসে দেখলো মেয়েটা শুয়ে আছে। তারপর ফ্রেশ হয়ে আসতেই দেখলো পরি উঠে বসেছে। কিছু বলবে হয়তো, সেজন্য আমতা আমতা করতে লাগলো। কিছু বলার থাকলে বলতে পারেন। বলছিলাম কি, বিয়ের 1 মাস হয়ে গেল, এখনও আমাকে একটু বাড়িতে দিয়ে আসলেন না, আর আপনিও গেলেন না। আর আমার খুব বাসায় যেতে ইচ্ছে করছে, একটু দিয়ে আসবেন আমাকে? ঈশান পরির দিকে তাকাতেই মেয়েটা মাথা নিচু করে ফেলল। তারপর আমতা আমতা করে বলল, বিয়ের পর তো একবারও যাওয়া হয়নি। আমি একা চলে গেলে আপু আম্মু কষ্ট পাবে, আর আপনার আপু তো প্রশ্ন করবে যে তার ভাই এখনও আমার উপরের থেকে রাগটা কমাতে পারেনি, তাই কষ্ট পাবে। ঠিক আছে, কাল সকালে দিয়ে আসবো। কেন, আপনি যাবেন না? না, কোনো ইচ্ছে নেই আমার। যে মেয়েকে বিয়ে করতে চায়নি, যার সাথে ভালো থাকবো না, আর 6 মাস বাদে ডিভোর্স দিব, তার সাথে থাকার কোনো ইচ্ছেই নেই আমার। ডিভোর্সটা না দিলে হতো না? তাহলে আমাকে সবাই বাজে কথা বলবে। এখান থেকে বিয়েটা ভেঙে গেলে সেই তো সবাই আবারও বাজে কথা বলার সুযোগ পাবে। আগের বিয়েটা এমন একটা প্রতিকার পরিস্থিতিতে ভেঙে গেল। আপনি আমার সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা করেছেন। আর যদি সেই শ্বশুরবাড়ি থেকে আমাকে চলে যেতে হয়, তাহলে সবাই আমাকে অপয়া ভাববে, বলবে আমি কারো সংসার করার যোগ্যই না। তাই 1000টা বাজে কথা বলবে। আমাকে কাজের মেয়ে করে বাসায় রেখে দিন, তারপরে এমন করে কথা বলবেন না প্লিজ, আমার কষ্ট হয় খুব। ঈশান ঈশান পরির সামনে এসে দাঁড়ালো। মেয়েটার মাথার পেছনে চেপে ধরে তারপর মুখের কাছে মুখটা এনে তাতে দাঁত চেপে বলতে লাগলো, কষ্ট শুধু মেয়ে মানুষ বলে তোর একার হয়েছে? গত 1.5 বছর অসহ্য যন্ত্রণা আর ভেতরে একটা তীব্র ব্যথা নিয়ে আমি কাটিয়েছি। পরিবারের থেকে 1.5 বছর আমাকে দূরে সরে থাকতে হয়েছে। যেখানে বোনদের ছেড়ে 1.5টা দিন আমি দূরে সরে থাকতাম না, সেখানে তোর জন্য আব্বু আম্মু আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। যে বোনটাকে ছাড়া একটা দিন থাকতে পারিনি, তাকে তোদের বাসায় পাঠিয়েছিলাম। বারবার যেতাম বলে সবাই সন্দেহ করলো। আর ছোট বোনটা, ও তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। যাদের হাতে ছাড়া আমি খাবার খেতে পাই না, তাদের ছেড়ে 1.5 বছর দূরে ছিলাম। রাগের মাথায় আব্বু বাসা থেকে এই জন্যই বাইরে পাঠিয়েছিল, কারণ তোকে যেন আর চোখের সামনে থেকে দেখতে না পাই। এসব তোর জন্য হয়েছে, তুই বুঝতে পারছিস না? ফিরিয়ে দিবি আমার সেই 1.5টা বছর। আজকে তুই মেয়ে বলে কষ্ট পাচ্ছিস। পুরুষ মানুষের কি কষ্ট হয় না? সে কি রোবট নাকি? কোনো মানুষ নয়? তোদের কি মনে হয় যেভাবে পারবি তাদের নাচাবি, পছন্দ না হলে ছুঁড়ে ফেলে দিবি, কষ্ট দিবি, যা ইচ্ছা তাই করবি? তুই আমার ভালো চেহারাটা দেখেছিস, কিন্তু আমার রাগের চেহারাটা দেখিসনি। এখন থেকে সেটাই দেখবি। তোর এই আধিক্যতা আমার মোটেও পছন্দ না, আর তুই সেটাই করতে আসিস।
পরদিন ঈশান পরীকে বাসায় দিয়ে আসেনি, কারণ একটা পার্টিতে ওদের জয়েন করতে হবে। সেজন্য মেয়েটাকে নিয়ে ঈশান সেদিন রাতে বেরোবে বলে ওকে রেখে গেল। বলল 2 দিন বাদে বাসাতে দিয়ে আসবে। সেদিন রাতে ঈশান পরীকে নিয়ে বেরোলো। দেখলো মেয়েটা আগে থেকেই ওর জন্য রেডি হয়ে বসে আছে। ঈশান বাসায় এসে ফ্রেশ হলো, তারপর অফিসের ফর্মাল ড্রেসগুলো ছেড়ে তৈরি হয়ে নিল। তারপর মেয়েটাকে বলতেই ও মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান খেয়াল করলো পরী শাড়ি পরেছে, হিজাব পরেছে, দেখতে সুন্দর লাগছে। তবে ও চায়নি মেয়েটা আজকালকার দিনের মতো মেয়েদের মতো আজে বাজে পোশাক পরুক। দুজনে গাড়িতে বসে আছে। পরী বারবার ছেলেটার দিকে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু ঈশান কোনো কথা বলল না। বিয়ের পর থেকে ছেলেটাকে কখনো হাসতে দেখেনি পরী এই 1.5 মাসে। পরীর এখন প্রতিনিয়ত মনে হচ্ছে সব কিছু ওর জন্য হয়েছে। পরী নিজেকে অপরাধী ভাবে। ঈশান পার্টিতে এসে বন্ধুদের সাথে কথা বলল, সবার সাথে ওয়াইফের পরিচয় করিয়ে দিল। বুঝতেও দিল না ওদের মাঝে সম্পর্কটা ঠিক নেই। রাত 12টার দিকে যখন দুজনে বাসায় ফিরছিল, পরী ঘুমের জন্য বারবার ঢলে পড়ছিল। ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে নিজের দিকে টেনে নিল। মেয়েটা বারবার কাঁধের উপর ঢলে পড়ছে, এতে ওরই গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। তাই ইচ্ছে করেই মেয়েটাকে একটু টেনে নিজের কাছে আনতেই পরী ওর বুকের মাঝে জায়গা খুঁজে নিল। বাচ্চাদের মতো বুকের মাঝে মুখ গুজে দিতেই ঈশান ফিক করে হেসে ফেলল। 2 হাতে শক্ত করে ঈশানের কোমর পেঁচিয়ে ধরেছে। ঈশান 1 হাত মেয়েটার মাথায় রেখে কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা এত কাছে আসতেই বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। কেন সেটা ঈশান জানে না, তবে মনে হচ্ছে ভালোবাসার মানুষকে কাছে থাকলে এরকমই হয়। বাসায় এসে মেয়েটাকে কয়েকবার ডাকলো, কিন্তু ওকে ছাড়লো না। উপায় না পেয়ে মেয়েটাকে কোলে ওঠালো। তারপর গাড়ি থেকে বেরিয়ে কোলে করেই বাসার সামনে এসে কলিং বেল দিতেই ছোট বোনটাকে দরজা খুলে দিল। ওদের জন্যই হয়তো অপেক্ষা করছিল। দুজনকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে বোনটা মুচকি হেসে বলতে লাগলো, তোমরা চলে এসেছো? আমি আরও তোমাদের জন্য বসে রইলাম। আমি রহিম চাচাকে বলেছি ঘুমিয়ে পড়তে। লোকটা সারাদিন খাটাখাটনি করে, তাই বসেছিলাম। কিন্তু তোমাদের এত দেরি হলো যে? ডিনার করে তবেই ফিরতে পেরেছি, না হলে কি আমার বন্ধু আসতে দেয়? তাছাড়া তোর ভাবি ঘুমিয়ে পড়েছিল, তাই আস্তে আস্তে ড্রাইভ করেছি। ভাইয়া, তুমি কি এখনো ভাবির ওপর রাগ করে আছো? এবার অন্তত মাফ করে দাও। যেটা হয়েছে সেটার জন্য ভাবি তো অনেকবার মাফ চেয়েছে। এখন রাগ করে থাকলে কি সমস্যার সমাধান হবে বলো? তুমি তো ভাবিকে ভালোবাসো, তাই না? এখন রাগ করে থেকে ভাবিকে আর কষ্ট দিও না প্লিজ। ঈশান রাগ করতে চেয়েও মুচকি হাসল। বোনটা বুঝতে পারলো ভাইয়া আর রাগ করে থাকবে না। 2 দিন বাদে ঈশানের একটা মিটিং করার কারণে পরীকে না বলেই সকালে বেরিয়ে যায়। পরী ঘুম থেকে উঠে দেখলো ঈশান বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বারবার করে ঈশানকে কল করতে লাগলো, যার জন্য ছেলেটা কল রিসিভ করে ওকে একটা ধমক দেয়। সাথে সাথে পরী ফোনটা কেটে দিয়ে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কান্না করলো। ছেলেটাকে বলতেও পারে না এখন ওকে ভালোবাসতে শুরু করেছে। অনুভূতিটা সেদিনই তৈরি হয়েছিল যখন জানতে পেরেছিল পুরো পরিবারটাকে কষ্ট দিয়ে ফেলেছে, সবার সামনে অপমান করলো। তারপর থেকে ছেলেটার প্রতি ছোট একটা অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু আব্বু আম্মুকে কখনো বলতেও পারেনি। যাদের অপমান করেছে তাদের আবার করে বাসায় ডাকতে। যাই হোক, ঈশান দুপুরে বাসায় আসলো। এসে দেখলো আম্মু আর বোন ডাইনিংয়ে বসে টিভি দেখছে। ঈশান রুমে এসে দেখলো পরী নেই। ঈশান খেতে বসে বোনটাকে কয়েকবার করে ডাকতেই এসে ওকে খাইয়ে দিতে লাগলো। বোন, তোর ভাবি কোথায় রে? কেন, ভাবি তো বাসায় চলে গেল, তোমাকে বলে যায়নি? বলে যাবে কি করে? সকালেই তো ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে গেলাম। তোর ভাবিকে বলেছিলাম আজকে বাসায় দিয়ে আসবো, একটু ওয়েট করতেও পারলো না। তাহলে তুমি বকাঝকা করেছো নিশ্চয়ই, তাই না? আর রাগের মাথায় চলে গেল। কেমন যেন মুখটা মলিন করেছিল। ব্যাগ নিয়ে গেল, বলল কয়েকটা দিন থাকবে। বারবার করে জোর করছিল, তাই ভাইয়া দিয়ে এসেছে। এখন এসব কথা বলে লাভ কি? ঝামেলা করবে তুমি, আর ভাবি কষ্ট পাবে মাঝখান থেকে। আব্বু আম্মু জানতে পারলে কি হবে ভেবেছো? এই মেয়েকে যে কি করে বোঝাবো, ও আমাকে সব সময় যন্ত্রণার উপর রাখবে। তুই খাওয়াটা শেষ কর, তারপর দেখছি তোর ভাবির ব্যবস্থা কি করে নিতে হয়। ভাবিকে ছাড়া যদি আজকে বাসায় এসেছো, তাহলে আব্বু আম্মুকে আমি সব বলে দেবো। কিন্তু এখনও তোমাদের সম্পর্ক ঠিক হয়নি, সেটা বললে আব্বু তোমাদের কী হাল করবে বুঝতে পারছো? ঈশান এক প্রকার টেনশন নিয়েই খাবার খাওয়া শেষ করলো।
একটা গাড়ি নিয়ে বেরোলো। বাইকে যে মেয়েটাকে আনা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে হয়তো রেগে আছে। তার উপরে তখন অমন করে ধমক দেওয়াটা ঠিক হয়নি। ভালো লাগছে না কিছু। মেয়েটাকে যে মেনে নিতে চেয়েছিল কিছুদিন পরেই, আজকাল দুজনেই বেডে শোয়। আর সকালে যখন ঘুম ভাঙে দেখে পরি ওর বুকে, আর নিজেও ওকে জড়িয়ে ধরে রেখেছে। ভালোই লাগে, তবে মেয়েটাকে কখনো নিজে থেকে জড়িয়ে ধরতে পারেনি। আজকে বউটার রাগ তো ভাঙাবেই, উল্টো ইচ্ছে মতো আদর করবে। কথাগুলো ভেবেই শ্বশুরবাড়িতে আসলো। তবে আসার আগে এক গাদা বাজার করে নিয়েছে। যদি খালি হাতে আসে তাহলে শ্বশুর শাশুড়ি হয়তো কিছু বলতে পারবে না, তবে বোনটা বকাঝকা করবে। এসে কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে চুমু খেলো। ঈশান আপুকে হাতে থাকা জিনিসপত্রগুলো ধরিয়ে দিয়ে আপুকে একবার জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলতে লাগলো, কাজের জন্য বেরিয়েছিলাম বলে তোমার ননদ বাসায় চলে এসেছে, আমি দেখে আসি সে কি করে। আপু মুচকি হাসলো। বুঝতে পারলো যে দুজনের সম্পর্ক ঠিক হয়ে গেছে। ঈশান রুমে এসে দেখলো পরি বালিশে মুখ গুজিয়ে দিয়ে শুয়ে আছে। ঈশান এসে পরির পাশে শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে বুকের মাঝে নিতেই পরি হকচকিয়ে যায়। ঈশানকে বুকের মাঝে নিয়ে শক্ত করে কোমরে জড়িয়ে ধরতেই মেয়েটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ঈশান আপনি এখানে? বউ যদি না বলে চলে আসে তাহলে তো বউকে নিতে আসতেই হবে। আপনি কষ্ট করে না আসলেও পারতেন। কদিন বাদে আমি এমনিতেই চলে যেতাম। ছয় মাস বাদে এমনিতেই এখানে থাকতে হবে, সারা জীবনের জন্য থাকতে হবে। তাই আগে থেকে এসে প্র্যাকটিস করছি, কারণ আপনার সাথে থাকাটা আমার অভ্যাস হয়ে গেছে। বিয়ের পরে পর্যন্ত আসা হয়নি, আর আপনারও কাজের ব্যস্ততায় বউকে দিতে আসার সময়ও হয়নি আপনার, তাই চলে এসেছি। আপনাকে এত কষ্ট না করলে তো হতো। কষ্ট না করলে যে বউ আম্মু হতে পারবে না। পরি চোখ বড় বড় করে তাকাতেই ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। পরি মুহূর্তের মধ্যে চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। তারপর যখনই মনে হলো ঈশান ওকে ডিভোর্স দিতে চেয়েছে, তখনই ওকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো। ঈশান তাতে মেয়েটাকে আর একটু শক্ত করে চেপে ধরলো। তারপর বেডের উপর ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে বলতে লাগলো, বউকে তো আদর করব, কিন্তু জানটা এত ছটফট কেন করছে? হাত পা কি বেঁধে নিতে হবে? পরি আবারও বড় বড় করে ঈশানের দিকে তাকালো। ঈশান পরির হাত ছেড়ে দিয়ে কিস করতে গেলে পরি মুখটা সরিয়ে নেয়। তারপর উঠে বসে জোর করে ছেলেটাকে সরিয়ে দিয়ে উঠে বসতেই ঈশান যখন কিছু বলতে যাবে তার আগেই পরি উঠে যেতে নেয়। ঈশান মেয়েটার হাত ধরে ফেলে, জোর করে কোলের মধ্যে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিয়ে বলে, আমি বউ পাখিটাকে ধমক দিয়েছি, তার জন্য এত কান্না করতে হয়? চোখ মুখ ফুলিয়ে ফেলেছ, দেখি তাকো আমার দিকে বেবি। আমি কারোর উপরে রাগ করি? আমি আপনার উপরে রাগ করার কোনো অধিকার রাখিনি। আর আপনি আমাকে ডিভোর্স দিবেন, আমিও ডিভোর্স নেওয়ার জন্য তৈরি আছি। আপনি যা খুশি তাই করেন। এত রাগ আমার উপর বউয়ের? ঈশান কথাটা বলেই পরির গলায় একটা লাভ বাইট দিতেই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর ঈশানের হাতের উপর 2 হাতে খামচে ধরে বলতে লাগলো, আপনি কিচ্ছু বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না, একটুও ভালোবাসেন না আমাকে। আমি এতদিন যাবৎ আপনার সাথে থেকে কষ্ট পাচ্ছি, একটাবার আমাকে নিজে থেকে জড়িয়ে ধরেন না। আর আজকে এসেছেন ভালোবাসা দেখাতে? জানেন আমাকে, আমার কাছে আপনি একদমই আসবেন না। পরি উঠে যেতে নিলেই ঈশান এবার সামনে থেকে মেয়েটাকে কোলের মধ্যে বসালো। এক হাতে কোমর জড়িয়ে ধরে গলায় ঘাড়ে নাক ডোবাতেই পরি শান্ত হয়ে গেল। মেয়েটা এক হাতে ঈশানের শার্টের কলারটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলল, সরি বেবি, আর কখনো এরকম হবে না। আমি তো রাগের মাথায় এমন করে ফেলেছিলাম। দুপুরে বাসাতে ফিরে তোমার সাথে আসতাম, আর আগেই চলে আসতে তুমি। ছোটো বোনটাকে কথা দিয়েছিলাম তাকে ফুপি রাগ শোনাবো, কিন্তু আমার বউটা যে এত অভিমানী আমি জানতামই না। আমি কিন্তু একটু সময় দিতে পারতে। আমি রাগের মাথায় এইসব কথা বলেছি জান পাখি। আমিও তো রাগের মাথায় বলেছিলাম, কই আপনি তো আমাকে মাফ করলেন না। তার মানে তুমি আমাকে মাফ করে দিয়েছো? যাকে ভালোবাসি তার উপরে রাগ করে থাকবো কি করে? তাকে ছাড়া যে একদিন থাকতে পারি না, তাকে কয়েকদিন দেখতে পাবো না বলেই কান্নাকাটি করছে। আর সে বলছে তাকে মাফ করে দিয়েছি কিনা। ঈশান মেয়েটার ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। পরি কয়েক সেকেন্ড চুপ করে থাকলে ও ছেলেটার চুলগুলো আঁকড়ে ধরে ওর সাথে রেসপন্স করতে লাগলো, ভালো থাকুক ভালোবাসা, এরপর যেটা হবে সেটা ওদের মাঝেই থাক।
দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।